পাচার হওয়া অর্থ ফেরাতে 10 দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে। সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। দেশে জ্বালানির মজুত আছে 10-11 দিনের। এ মাসেই আসবে 3.5 লাখ মেট্রিক টন। এপ্রিলেও নেই সংকটের শঙ্কা। গ্রাহকের আস্থা ফিরিয়ে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনার তাগিদ। হবিগঞ্জের মনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত। স্থানীয়দের তেল নেয়ার হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, চলছে উদ্ধার কাজ। এবং 53 বছর পর চাঁদে নাসার আর্টেমিস 2 মিশন। 4 নভোচারী নিয়ে শক্তিশালী মহাকাশযানের ঐতিহাসিক যাত্রা। 10 দিনের অভিযানে চারপাশ প্রদক্ষিণ করে ফিরবেন পৃথিবীতে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার 10 দেশের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ধারের পর সেগুলো জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। সংসদ অধিবেশনে প্রথমবার প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, 3 মাসে আরও 30,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বুধবার বিকেল 3:30টায় শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের বৈঠক। এদিন প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই হয় আধা ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল কর্মসূচি শুরু করেছে সরকার। পহেলা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড। পাইলট প্রকল্পের আওতায় 10 জেলার 22,000 কৃষক পাবেন কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি বা কৃষক কার্ডে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী করবে। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে সরকার। টাকা ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হয়েছে চুক্তি। আরও 7 দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। জনগণের অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। উদ্যোগ গ্রহণের মাধ্যমে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনগণের সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি, উল্টো অবমূল্যায়ন করা হয়েছে, এমন অভিযোগ সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। পরে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সরব থাকবে 11 দল।
তিনি এর বাইরে গিয়ে একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। বুধবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দিনের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের পর ৭১ বিধির আওতায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে স্পিকারের শরণাপন্ন হন বিরোধী দলীয় নেতা। যেহেতু আমরা এখানে এসেছি, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান বিরোধী দলীয় নেতা। স্পিকারের জবাব, আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরও বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছে। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্য এটি গ্রহণ করা হয়েছে। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি এমন অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। পরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির। বলেন, গণভোট বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবেন তারা। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধী দল। যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আগামী ৫ এপ্রিল এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জুলাই সনদ ইস্যুতে রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি নয়, মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা চেয়েছিলেন। মুলতবি প্রস্তাবটা উত্থাপিত হওয়ার পরে মাননীয় স্পিকার সেটা গ্রহণ করে আলোচনার জন্য 3 দিনের মধ্যে আলোচনার বিধান আছে, আলোচনা হয়েছে। রাজপথে যে কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারে রাজপথে নামার কথা ভাবছে 11 দলীয় ঐক্য। এ নিয়ে শনিবার জরুরি বৈঠক ডেকেছেন জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে বড় কর্মসূচি ঘোষণারও ভাবনা আছে তাদের। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সংকট সমাধানে সংসদের সিদ্ধান্তের দিকেই প্রাধান্য দেওয়ার কথা বলছেন ঐক্যের দলগুলোর কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত শফিক মুর্শির প্রতিবেদনে। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান তথা গণভোট ও জুলাই সনদের ভবিষ্যৎ প্রশ্নে আইনসভায় পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও বিরোধী দল। সংবিধান সংশোধনে সরকার সাংবিধানিক পদক্ষেপ নিতে আগ্রহী হলেও বিরোধী দলের দাবি সংস্কারে গুরুত্ব পাক গণভোটের ফলাফল। পলিটিক্যাল কথাবার্তা বলে ফেলছে। গণভোটের রায় নিয়ে চলমান মতানৈক্য সংসদেই সমাধান করতে আগ্রহী জামায়াত সহ 11 দলের নেতারা। তবে এর ব্যত্যয় ঘটলে সম্ভাব্য বিকল্প পথ ও পদ্ধতি নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিরোধী দলীয় এই ঐক্য। এই বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হয়ে যায়, আমরা ওটাই চাইতেছি। পার্লামেন্ট ছিল না যখন, তখন তো কথা রাজপথই ছিল, কিন্তু এখন তো দুইটাই জায়গা আছে, একটা পার্লামেন্ট একটা রাজপথ। তো আমরা পার্লামেন্টের চেষ্টা করছি, হয়ে গেলে সমাধান, রাজনৈতিক বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হওয়াই উচিত। আপনার জুলাই সনদ বাস্তবায়ন হওয়াটাই জনস্বার্থের একটা বিরাট পক্ষের কাজ। বর্তমান সরকার যদি এই গণভোট নিয়ে, জনগণের রায় নিয়ে তামাশা করে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে আমি মনে করি এটাই বিএনপির জন্য একটা কাল হয়ে দাঁড়াবে।
এমন পরিস্থিতির মধ্যেই 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা শীঘ্রই বৈঠকে বসছেন। জুলাই সনদ বাস্তবায়নে সংসদীয় আলোচনার পাশাপাশি রাজপথ থেকেও সরকারকে চাপে রাখতে বিভিন্ন কর্মসূচি মাথায় রেখে এগোনোর পরিকল্পনা জোটের। মানে জনস্বার্থের পরিপন্থী কোনো কাজ যদি সরকার করে এবং জুলাই সনদ গণভোট বাস্তবায়নের কোনো তামাশা বা টালবাহানা করে, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো সংসদে এবং রাজপথে। আমরা 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ডেকেছি, খুব তাড়াতাড়ি বৈঠক হবে। আমরা পার্লামেন্টে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এই ইস্যুতে পার্লামেন্টে কি হয় সেটার ভিত্তিতে আমাদের যদি রাজপথে যেতে হয়, সেই জন্য আমরা 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক, সেখানে আমাদের সিদ্ধান্তই আছে আগের থেকে যে আমরা এই দাবি পূরণের জন্য রাজপথের কর্মসূচিতে আমরা প্রয়োজনে যাব, সেটা শীর্ষ বৈঠকে ইনশাল্লাহ ঠিক হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কটি দাবিতে প্রাথমিকভাবে চলতি মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও ভাবছে 11 দলীয় ঐক্য। এছাড়া আরও একগুচ্ছ কর্মসূচি নিয়ে সাংগঠনিক প্রস্তুতির পথে সংসদে বিরোধী শিবিরের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। হাসপাতালে বাড়ছে ভিড়। আক্রান্তের 80% বয়স 9 মাসের কম। এ অবস্থায় টিকা নিতে বয়সসীমা 3 মাস কমিয়ে 6 মাস করেছে সরকার। বেশি সংক্রমিত এলাকায় রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হামে মৃত্যু কমাতে হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। জ্বর, ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা থেকে রাজধানীর শিশু হাসপাতালে এসেছিল ছোট্ট ওমর ফারুক। চিকিৎসায় সুস্থ হলেও নতুন করে ধরা পড়ে হাম। বয়সের বাধ্যবাধকতায় পায়নি টিকাও। শ্যামলীর শিশু হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বয়সই 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও। এতে শঙ্কিত অভিভাবকরা। জ্বর এগুলো সব ভালো হওয়ার পরে রেস্টটা উঠছে, পরে হাম হয়েছে। গায়ে জ্বর হামগুলো দেখা দিছে, এই কারণে 9 মাসের টিকাটা দিতে পারি না। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া কমাতে এখনও যেসব শিশু আক্রান্ত হয়নি তাদের বিষয়েও বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, করোনাকালে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে জোর দিতে হবে সেসবেও। এই অবস্থায় রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকায় চলবে এ কার্যক্রম। টিকা পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। হাম মোকাবেলায় দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তুত করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটিও বাতিল করা হয়েছে। ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল, সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস। দেশের প্রতিটি জেলায় হাম ছড়িয়েছে বলেও জানান মন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। তালিকায় ভারত, চীন সহ 60 দেশ। শুল্ক বাড়ানোর পাঁয়তারা, বলছেন রফতানিকারকরা। কৌশলগত সম্পর্ক রাখার পরামর্শ। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক রয়েছে সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আর সংকট মোকাবিলায় কঠোর নজরদারিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তির মধ্য দিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। সরবরাহ সংকটে রাজধানীতে বন্ধ কিছু ফিলিং স্টেশন। গ্রাহকরা জানান, যেসব পাম্প খোলা আছে সেখানেও মিলছে না চাহিদা মতো। এত সময় দেওয়া, আমরা রাইড শেয়ার করি, আমাদের 3-4 ঘন্টা দাঁড়ায় থাকে তেল নিতে হয়। আমি তো একা না, সবাই তেল সহ্য করতেছে, আমাকেও সহ্য করতে হবে, কিছু করার নাই। যাদের 9 লিটার তেলও আছে তারা আবার ওই 2 লিটার তেল ফুল করার জন্য আসতেছে, পাম্পের প্রতিটা লাইনে দাঁড়াচ্ছে।
কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়া যাচ্ছে বলে জানান অনেকেই। গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। মন্ত্রী বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা তেলের পাম্পে এসে এত সময় লাগতেছে। চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না। এদিকে রাজধানীর বাইরেও ফিলিং স্টেশনে দুর্ভোগের চিত্র। জেলায় জেলায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। রাঙামাটিতে গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল কিনতে পারছেন চালকরা। সপ্তাহে 3 দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। এটা যদি আরো 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা তাদের কাগজপত্র মানে দেখছি, তারপরে হেলমেট আছে কিনা এটা দেখছি, তারপরে কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে, এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে যায় তেল নিচ্ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন। সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক জ্বালানি তেল কিনতে পারছেন না, তবে কৃষকদের জন্য রয়েছে শিথিলতা। ফুয়েল কার্ডে তো খুব খারাপ অবস্থা, আমরা সিরিয়াল দিয়ে ফুয়েল কার্ড এখন পর্যন্ত সংগ্রহ করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার ফুয়েল কার্ডটা পেয়েছি। ফুয়েল কার্ডের তেল এখন দিচ্ছে না, এখন তাদের ইচ্ছা মতো দিচ্ছে। পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিতে নজরদারি কঠোর করেছে প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। গুলশানে ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী কেন্দ্রিক জটিলতায় জ্বালানি তেলের সংকট বিশ্বের প্রতিটি দেশকেই শঙ্কায় ফেলেছে। বুধবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাত শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে। প্রতিরক্ষামূলক যুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে পারস্য উপসাগর ছেড়ে পিছু হটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, নিজেদের শতবার বিজয় ঘোষণা দিল বাস্তবতা ভিন্ন। আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত 112-এরও বেশি বিজয়ী হিসাবে নিজেকে ঘোষণা করছে। আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধের কথা বলবার আমাদের মেনে নিতে হবে, এটা হতে পারে না। রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালীতে বাংলাদেশের 6টি জাহাজের চলাচলের ছাড়পত্র দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে, আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে। অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করব। অত্যন্ত দুঃখের বিষয় যে জাতিসংঘ পরাশক্তিগুলোর, শক্তিশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েছে। এদিকে যুগ্ম জ্বালানি সচিব জানান, কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। প্রতি ব্যারেলে ডিজেল $76 সরবরাহ করতে পারবে দেশটি। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। মধ্যপ্রাচ্য সংকটে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের উৎস খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় জ্বালানি বিভাগ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত আছে 10 থেকে 11 দিনের। তবে জ্বালানি বিভাগের তথ্য মতে পরিশোধিত আর অপরিশোধিত মিলে চলতি মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন তেল। পাশাপাশি আলোচনা চলছে আরও কিছু বিকল্প উৎসের সঙ্গে। সেই বিবেচনায় এপ্রিলে জ্বালানি সংকটের শঙ্কা দেখছে না সরকার, বরং মাসের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে জ্বালানি তেল। এ অবস্থায় গ্রাহকদের আস্থা ফেরানো আর সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পাম্পে পাম্পে লম্বা সারি, থমকে আছে গাড়ির চাকা, যাতে টান পড়ছে অনেকের জীবিকায়ও। আর এটি এখন নিত্যদিনের বাস্তবতা। আমরা যদি 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইয়ে তেল নিই, আচ্ছা নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা ভাড়া মারতে পারি না। ভাড়া মারে 2,500 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তেলের সংকটের জন্য
প্রচুর পরিমাণে বিভিন্ন একটা পরিস্থিতি থাকতে হয়, সেটা আমি আমার অফিসকে সময় দিতে পারতেছি না, আমি আমার পার্টিদেরকে সময় দিতে পারতেছি না। আমার 5 লিটার আনার জন্য আমার ঘুরতে হইতেছে সারা পাম্পে বিভিন্ন জায়গায়, তেলটা আমার অপচয় হইতেছে না, আমারও লস হইতেছে, সরকারের লস হইতেছে। ফিলিং স্টেশনের এই করুণ চিত্র সামনে আনছে জ্বালানি তেলের মজুদ প্রসঙ্গ। মার্চ মাস শেষে তেলের মজুদ পর্যালোচনায় দেখা যাচ্ছে ডিজেল আছে 10 থেকে 11 দিন চলার মতো, অকটেন 6 থেকে 7 দিন, আর মজুদ থাকা পেট্রোলে চলবে 8 থেকে 9 দিন। তবে তার মানে এই নয় যে দিন 10 পর তেল শূন্য হয়ে যাবে দেশ। জ্বালানি বিভাগের তথ্য মতে সরবরাহ পাইপলাইনে আছে বেশ কিছু চালান। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে কাজাখস্তান থেকে 1 লাখ টন ডিজেল আমদানির। চলতি মাসে ইন্দোনেশিয়া থেকে 60,000 টন ও ভারত থেকে আসবে 40,000 মেট্রিক টন ডিজেল। এর বাইরে মধ্য এপ্রিলে আসার কথা 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আলোচনা চলছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির বিষয়ে। ক্রুড অয়েলের 3টা শিপ আমাদের মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লোডেড আছে, কিন্তু হরমুজ প্রণালীর গ্রিন সিগন্যালটা আমরা পেলে সেগুলো আনতে পারবো। সেজন্য আমাদের সকল বিকল্পগুলো আমরা ওপেন রেখেছি। নিকট ভবিষ্যতে অর্থাৎ এপ্রিল মাসের বিষয়টা আশ্বস্ত করতে চাই যে আমরা এপ্রিল মাসে কোনো আমাদের অসুবিধা হবে না। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 টন সরবরাহের পাশাপাশি আমদানি করা হবে 50,000 মেট্রিক টন অকটেন। আর এই 80,000 টন দিয়ে 2 মাসের অকটেন চাহিদা মেটানো সম্ভব। পর্যাপ্ত র ম্যাটেরিয়াল আমাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট যেগুলো আছে তাদের কাছে আছে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাকে আগামী 2 মাসের সাপ্লাই দিতে অকটেন পেট্রোলে কোনো সমস্যা নেই। তবে সরকার আমদানির বিষয়ে আশ্বস্ত করলেও অস্থিরতা কাটেনি। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদি জনগণ সত্যি সত্যি হোর্ডিং করে থাকে, সত্যি সত্যি প্যানিক বাই, কেন সরকার তাদেরকে কনভিন্স করতে পারছে না, এই ব্যাপারে সরকারের একটু ভালো করে দেখা উচিত। এমপিদের মাধ্যমে, আমাদের প্রাইম মিনিস্টারের মাধ্যমে জনগণকে বোঝানো উচিত যে আমাদের পেট্রোল আর অকটেনের ব্যাপারে সমস্যা নেই। সংকটে আগাম সতর্কতা হিসেবে জ্বালানির ব্যবহার ও চাহিদা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতিতে যদিও জ্বালানি বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি আরব থেকে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড কেনা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। আর এর থেকে অন্তত 52,000 মেট্রিক টন ডিজেল সহ বিপুল পরিমাণ অন্যান্য জ্বালানির সংস্থান হবে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলে হরমুজ প্রণালীতে আটকে আছে এমটি নর্ডিক পোলুক্স নামে একটি জাহাজ। তবে জাহাজটি দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন চার্টার্ড প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। অবশ্য ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের 6টি জাহাজের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলকে মোবিলাইজ করেছি। বিপিসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে। হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকার জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনলো বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবুক কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড 20 এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেওয়া হয়েছে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ারকে দিতে পারি তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। বিকজ বাকি যে রিফাইন্ড যে প্রোডাক্টগুলো পাবো, বিশেষ করে ডিজেল থেকে শুরু করে অন্যান্য আইটেমগুলো আমরা বাজারে সরবরাহ বেড়ে যাবে। মূলত আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টনের পাশাপাশি সৌদি আরব থেকে কেনা নতুন আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। এরপর এই 2 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছে দেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। আর এখানে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে পেট্রোল
অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি। আটকে থাকা 1 লাখ মেট্রিক টন এবং নতুন কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধের মাধ্যমে পাওয়া যাবে 52,000 মেট্রিক টন ডিজেল, 48,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 32,000 মেট্রিক টন পেট্রোল, 42,000 মেট্রিক টন কেরোসিন এবং 16,000 মেট্রিক টন অকটেন। এই 2 লাখ টনের পাশাপাশি যেটা ঘাটতে হবে, যেমন ডিজেল যেটা 52,000 টনের বাইরে যেগুলো লাগবে, এগুলো যাতে আবার বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, আমার যাতে ক্রাইসিসে না পড়ি, সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আর এই 2 লাখ টন যে টাইম মতো আসবে, সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করে বাংলাদেশ, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংগ্রহে বাংলাদেশকে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে। আলোচনার মাধ্যমে জ্বালানি সরবরাহ লাইনে গতি আনার কথা বলছেন ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে যেই জ্বালানি কেনা হয়েছে, ওইটা যাতে একটু তাড়াতাড়ি আমরা দেশে পাই, তাহলে এই যে এখন যেই দুর্ভোগটা আমরা ফেস করার চিন্তা করছি বা সামনে একটা দুর্ভোগের সময় আসবে, তাহলে ওইটা থেকে কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে। বিশ্ব সংকটের মাঝে মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানা প্রয়োজনীয় জ্বালানি নিয়ে অন্তত 39টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। বিকল্প দেশ থেকে কেনা হয়েছে অধিকাংশ জ্বালানি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হবিগঞ্জের মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তেলবাহী ওয়াগন পড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে তেল নেয়ার হিড়িক পড়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে কাজ করছে। মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। ওয়াগন পড়ে যাওয়ায় তেল নেয়ার হিড়িক স্থানীয়দের মাঝে। চট্টগ্রাম থেকে তেল নিয়ে সিলেট যাচ্ছিল ট্রেনটি। বুধবার রাত 9টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন ও একটি গার্ডব্যাগ লাইনচ্যুত হয়। ছিটকে পড়া ওয়াগন থেকে তেল সংগ্রহ করতে স্থানীয়দের মাঝে হট্টগোল তৈরি হয়। তাদের সামাল দিতে ও উদ্ধার কাজে সহায়তা করে বিজিবি। এদিকে ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট রেলওয়ে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা 10টার দিকে ট্রেন ছাড়ার কথা বলছে, 1 ঘন্টা ওয়েট করলাম, পরে এখন বলতেছে অ্যাক্সিডেন্ট করছে নাকি, আপনার এখন টাকা রিটার্ন দিয়ে দিব। তারা অনেক দূর থেকে আসছি, আমি এখন এত রাত্রে কোথায় যাব? আমি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আসছি। মাঝে জিয়ার করে আসি, বাড়িতে চলে যাবো। অনলাইনে আমরা যখন টিকিট কাটছি আসার জন্য, তখন তো আমাদের থেকে টাকা নিয়ে ফেলছে। এখন আমরা টাকা ফেরত চাচ্ছি, টাকা দিচ্ছে না। আমাদেরকে এরকম ভোগান্তিতে কেন ফেলবে ওরা? আমাদের রিটার্ন টিকিট আমাদেরকে সাথে সাথে দিয়ে দিতে হবে, আমরা যেন ওই টাকা দিয়ে অন্য জায়গা থেকে টিকিট করে আবার যাইতে পারি। পরে ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা রিফান্ড করা হয়। অনলাইনে যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অধিক বিলম্বের কারণে আমরা 10টার সময় যেটা উদয়ন এক্সপ্রেস সিলেট টু চট্টগ্রাম এবং 11টা 30 মিনিটে যেটা উপবন এক্সপ্রেস সিলেট টু ঢাকা এক্সপ্রেস, 2টা ট্রেন আমাদের আপাতত আটকা আছে। তো আমরা যাত্রীদের সুবিধার্থে আমরা এখন টিকিটগুলো রিফান্ড দিচ্ছি। যারা কাউন্টারের কাছে তার টিকিট কাউন্টার রিফান্ড দিবে, যারা অনলাইনে কাটছে তারা অনলাইনে রিফান্ড পাবে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তানজিল হাসনাত, সময় সংবাদ। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। খতিয়ে দেখা হবে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক কিনা। একই তালিকায় আছে ভারত, চীন, ভিয়েতনাম সহ 60টি দেশের নাম। কমপ্লায়েন্স মেনে চলায় শঙ্কা না দেখলেও একে শুল্ক বাড়ানোর নতুন পাঁয়তারা বলছেন রপ্তানিকারকরা। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। My fellow Americans, this is Liberation Day. Waiting for a long time. পাল্টা শুল্ক নিয়ে মার্কিন সর্বোচ্চ আদালতে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার নতুন কৌশল। বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ 60টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তদন্ত তালিকায় থাকা কোনো দেশ বাণিজ্যে অন্যায্য করলে সেই দেশের আমদানি পণ্যের উপর আরোপ করা হবে শুল্ক। যুক্তরাষ্ট্র মনে করে চীন সহ বেশ কিছু দেশ বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদন এবং সক্ষমতায় এগিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে মার্কিনিরা। তাই বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিনিয়োগ, ভর্তুকি, শ্রমিকের ন্যায্য মজুরি সহ 7টি মানদণ্ডে করা হবে তদন্ত। যদিও সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলায় যুক্তরাষ্ট্রের তদন্তে ভয়ের কারণ দেখছেন না রপ্তানিকারকরা। পোশাকের এমন কোনো উৎপাদন হয় না যেটা তাদের দেশের উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, কারণ তারা পোশাক তৈরি করে না। আরটা আছে ধরেন IP,
ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে ফেক গুডস এখানে তৈরি হয়, আমরা ফেক গুডস তৈরি করি না। শ্রম আইনের যতগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে এগুলো মোটামুটি অ্যাড্রেস করা আছে। এই ইনভেস্টিগেশনে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাট প্রপারলি অ্যাড্রেস করতে হবে, ভালো সিচুয়েশন হবে। যে ট্রেড ডেফিসিট কমানো, আমরাও তাদের ক্রেতা হওয়ার চেষ্টা করি না। আমরা চাইলে কটন ইম্পোর্ট করতে পারি, আমরা হুইট, আমরা এলএনজি বা কর্ন, মেটাল স্ক্র্যাপ, ট্রেড ব্যালেন্সটা হয়ে গেলে কিন্তু আমরাও তখন এত চাপ ফিল করব না। এ অবস্থায় দেশের শিল্প খাতে আন্তর্জাতিক শ্রমবিধান অনুসরণের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এছাড়া একক বড় বাজার যুক্তরাষ্ট্রে যেন রপ্তানি বাধাগ্রস্ত না হয় তা মাথায় রেখেই বাংলাদেশকে কৌশলগত দেন দরবারের পরামর্শও তাদের। আমরা সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা সব কিছু করি। এই ধরনের তদন্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তালিকাভুক্ত দেশগুলোকে চিঠি দিয়েছে ইউএসটিআর। প্রতিটি দেশকে 15 এপ্রিলের মধ্যে দিতে হবে লিখিত জবাব, যার শুনানি হবে 28 এপ্রিল। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সুন্দরবনের পর্যটন খাতে। মোংলা সহ উপকূলীয় এলাকায় পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধ। হোটেল মোটেল সহ ছোট বড় ব্যবসা খাতে ধস। খুলনায় টিসিবির ডিলার নিয়োগে ডুমুরিয়া উপজেলায় 11 জনের মধ্যে অন্তত 5 জনের কাগজপত্র অনিয়ম দেখা গেছে। সম্প্রতি সময় সংবাদের অনুসন্ধানে অনিয়মের এ চিত্র উঠে এসেছে। এতে বঞ্চিত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা। টিসিবি বলছে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদন্ত শেষেই চূড়ান্ত হয় তালিকা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। কারো স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা নেই, কেউ আবার রয়েছেন অন্য পেশায়। তথ্যেও ভুল দিয়েছেন কেউ কেউ। এভাবেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন অনেকে। সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলা ঘুরে এমন অনিয়মের চিত্র দেখা গেছে অন্তত 5টি ইউনিয়নে। সাহস ইউনিয়ন পরিষদ অভিযোগ উঠেছে, এই কার্যালয়ের নিকটে একটি বন্ধ দোকান নিজের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহীদুল ইসলাম সেলিম। ইউনিয়ন পরিষদ থেকে ভুল তথ্যে ট্রেড লাইসেন্সও নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দায় স্বীকার করে পরিষদ জানায় বাতিল করা হয়েছে তার প্রত্যয়ন। একই চিত্র শোভনা ইউনিয়ন পরিষদে। এই ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন মাহফুজুর রহমান সাগর নামে এক ব্যক্তি। কাগজপত্রে তিনি শোভনা পশ্চিমপাড়া বাজারে মুদি দোকানের কথা উল্লেখ করেছেন। তবে উল্লেখিত ঠিকানায় একটি বন্ধ ঘর পাওয়া গেছে। এছাড়া তিনি ওই ইউনিয়নের স্থায়ী বা অস্থায়ী বাসিন্দাও নন বলে জানায় পরিষদ। বাংলাদেশের যে কোনো জায়গায় যে বাংলাদেশের নাগরিক তারা সেখানে ব্যবসা করতেই পারে। শহীদুল ইসলাম এখানকার বাসিন্দা নয়, সে তো এখানকার বাসিন্দা নয় বিধায় আসলে এখানে ট্রেড লাইসেন্স পাওয়ারও যোগ্যতা রাখে না। এছাড়া সরবপুর ইউনিয়নে সুদেব দাস নামে যে ব্যক্তি ডিলারশিপ পেয়েছেন তিনি মূলত আরেক ডিলার গৌতম দাসের ভাই। অভিযোগ রয়েছে, একই দোকান দেখিয়ে দুটি ডিলারশিপ নিয়েছেন গৌতম দাস। সংশ্লিষ্টরা তদন্তে আসলে নতুন ব্যানার টাঙিয়ে দেন দোকানে। আর চোখ ফাঁকি দেওয়ার জন্য নিকটবর্তী বাজারে 3 মাস আগে একটি গোডাউন ভাড়া নিয়েছেন। 3 বছর ধরে দুটির কার্যক্রম একটি দোকানে কিভাবে পরিচালনা করছেন জানতে চাইলে এড়িয়ে যান গৌতম দাস। আমাকে এটা জানা ছিল না, আমি এর জন্য খুব সরি, দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এদিকে মাগুরঘোনা ইউনিয়ন পরিষদে নজরুল স্টোর নামে একটি মুদি দোকানের বিপরীতে এস এম নজরুল ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। তবে তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক। নির্ধারিত ঠিকানায় নেই মুদি দোকানও। অপরদিকে ডুমুরিয়া ইউনিয়নে চূড়ান্ত হওয়া তানসিফ স্টোরের কাগজপত্রে তথ্যে গড়মিল দেখা যায়। অবশ্য তা স্বীকার করে ভুলবশত এমন হয়েছে বলে দাবি ডিলার সাব্বির হাসানের। গতকালকে আমার বললো যে আমি একটা ডিলার হয়েছি। আমরা কোনো মুদির দোকান, এখানে মুদির দোকান আছে আইডি। আচ্ছা, আর এটার মধ্যে কি থাকে? এই মোটরসাইকেল থাকতো এখানে, মানে সবাই মোটরসাইকেল চুইতে বসার সময়। টিসিবি বলছে, স্থানীয় প্রশাসন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পরেই চূড়ান্ত হয়েছে তালিকা। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কারো কারো দোকান নাই এরকম লোককেও সুপারিশ করা হয়েছে, সেগুলো আমরা চুক্তি সম্পাদন করছি না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোকান থাকা সত্ত্বেও তাদেরকে প্রেশারাইজড করে তাদের জন্য ডিলারশিপের আবেদনটা অনুমোদন না হয়, তাহলে তাহলে আবার নতুন করে আবেদন করতে পারবে, অথবা পরের সিরিয়ালে যারা আছে তাদেরটা অগ্রাধিকার পাবে। এরকম কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে, যারা ভুয়া অভিযোগ তুলেও কাজগুলো করছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করবে না, অথবা কোনো ধরনের, আমরা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে আমরা এই বিষয়টি আবার পুনঃ তদন্ত করে দেখব এবং যারা অনিয়ম করেছেন তারা অবশ্যই বাদ পড়বেন। টিসিবির সবশেষ নিয়োগে খুলনার বিভিন্ন এলাকায় 33 জন ডিলার হিসেবে মনোনীত হন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মৌসুমের শুরুতে চুয়াডাঙ্গায় জিকে প্রকল্পের সেচ খালে পানি সরবরাহ করা হয়েছে। এতে খুশি কৃষক। বিনা খরচে খালের পানি দিয়ে বোরো ধান, ভুট্টা ও সবজি আবাদ করছেন চাষিরা। ফসল ঘরে তোলা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস কর্তৃপক্ষের।
মাহফুজ মামুনের পাঠানো তথ্য, আইমান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। খাল ভর্তি পানি নির্দিষ্ট মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রবাহ। খাল থেকে জমিতে সেচ দিচ্ছেন কৃষক। চলতি বছরের 25 ফেব্রুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা জিকে সেচ প্রকল্পের মূল খালে পানি ছাড়া হয়। দুটি পাম্পের মাধ্যমে পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে খালে সরবরাহ করা হচ্ছে। এই কারণে বর্তমানে চুয়াডাঙ্গা জিকে প্রকল্পের সব খালে পানিতে পূর্ণ। এতে খুশি উপকারভোগী প্রায় 6,500 কৃষক। তারা বলছেন খরচ ছাড়াই তারা জমিতে সেচ দিতে পারছেন। তবে চলতি মৌসুমে শেষ পর্যন্ত সেচ কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের। এভাবে পানি পাই তাহলে আমাদের দীর্ঘদিন আমার তেল কেনা লাগবে না, কারণ পানিতে আমাদের খরচ হয় কম। স্যালো মেশিনের আবাদ করলে অনেক ধান অনেক ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু এই পানির মাধ্যম দিয়ে ধান ভুট্টা অনেক সতেজ হয়েছে। আমাদের পানির আর কোনো অসুবিধা নেই, আমরা একদম ভরপুর মাঠে পানির সেচ দিতে পারছি। কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার 7,800 হেক্টর ফসলি জমি জিকে খালের আওতায় রয়েছে। ক্ষেতের ফসল ঘরে তোলা পর্যন্ত সেচ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস কর্তৃপক্ষের। বড় মৌসুমে আমাদের যে সেচ কার্যক্রম চলমান রয়েছে, আমরা যদি পানির সাপ্লাই লেভেল ধরে রাখতে পারি তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাবো এবং কৃষকের দোরগোড়ায় আমরা সেচ কার্যক্রম পৌঁছে দিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চুয়াডাঙ্গায় জিকে প্রকল্পের আওতায় 41 কিলোমিটার প্রধান খাল, 263 কিলোমিটার টার্সিয়ারি খাল, 75 কিলোমিটার সেকেন্ডারি খাল এবং 20 কিলোমিটার মাঠ নালা রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। জ্বালানি সংকটে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। অভিভাবকরা বলছেন অনলাইনে পড়াশোনায় স্থবির হয়ে পড়ে শিশুর মানসিক বিকাশ। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষাবিদ বলছেন আবারও সেই পথে হাঁটলে বিপর্যয়ের মুখে পড়বে শিক্ষা ব্যবস্থা। শাহজাহান খানের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। স্কুলের খেলার মাঠে টিফিন টাইমে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস বিরতিতে আনন্দে মেতে ওঠে কচিকাচারা। জ্বালানি তেলের সংকটে সপ্তাহে 3 দিন অনলাইনের ক্লাসের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে ক্লাস করার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় শিক্ষার্থীরা। আমাদের অফলাইনে টিচার আমাকে যে পরিমাণ সময় বা আমাকে যে পরিমাণ গুরুত্ব সহকারে পড়াতে পারে, আমি মনে করি না অনলাইনে এটা পড়াতে পারে। আমরা যে অফলাইনে ক্লাস করি, টিচাররা যেভাবে আমাদেরকে অ্যাটেনশন দেয় বা আমাদেরকে জিনিস বুঝাতে পারবে, ওটা আবার অনলাইনে আমরা হয় বুঝতে পারবো না, হয় টিচাররা বুঝাতে পারবে না। করোনা অতিমারির সময় দেশে অনলাইনে ক্লাসের সূচনা। অভিভাবকরা বলছেন তখন ক্লাস হয়েছে ঠিকই, কিন্তু মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে শিশুদের। রমজান গেল বা বাংলাদেশের যে পলিটিক্যাল ভিউ গেল, নির্বাচন হলো, তাতে অনেক বাচ্চাই দেখা গেলো বাসায় ঠিকমতো পড়তে পারে নাই। জ্বালানি সংকটের কারণে আমার মনে হয় না এটা বন্ধ রাখাটা উচিত হবে। জ্বালানি সংকটের দোহাই দিয়ে অনলাইন ক্লাসে ফিরে না গিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ এই শিক্ষাবিদের। বাচ্চাদের যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং আপনি যে এই চৌকর 21st সেঞ্চুরির দক্ষতা যে কথাগুলো বলছে, এগুলো কোনো কিছুই তার হবে না। সরকার অবশ্যই এটা এইভাবে নেওয়া উচিত, স্কুলের সময়টাকে আমরা আগায় নিয়ে আসি, আমরা দিনের আলোটাকে সর্বোচ্চ ব্যবহার করি এবং স্কুলের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোর মধ্যে আমরা মনে করি যে এই অবকাঠামো বিদ্যুৎগুলো খুব বেশি খরচ করে না। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে আরও বলেন অনলাইন ক্লাসের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের বৈষম্য দূর করার বিকল্প নেই। করোনাকালীন অভিজ্ঞতাটা আমাদের খুব ভালো না, আমরা সেখানে যেতে চাই না। আমাদের যে লার্নিং গ্যাপ হয়েছে সেটা সেখান থেকে শুরু হয়েছে এবং সেটা এখনও ওই লেগাসিটা আমরা বহন করে যাচ্ছি। একান্তভাবেই করতে হয়, তাহলে সরকার আগে এনশিওর করুক যে আমার প্রত্যেক ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক বাচ্চার কাছে স্মার্টফোন আছে, ট্যাব আছে। অভিভাবক শিক্ষাবিদরা বলছেন হুটহাট কোনো সিদ্ধান্তই ভালো ফল বয়ে আনে না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিনামূল্যে পাচ্ছেন প্রায় 100 কোটি টাকার বিদেশি ওষুধ। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার আজিজুল হক আজাদের কল্যাণে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে ওষুধগুলো অনুদান পাচ্ছেন সরকারি এই হাসপাতালটি। এগুলো ক্যান্সার, শ্বাসকষ্ট, বাত সহ নানা জটিল রোগের ওষুধ। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার আজিজুল হক আজাদের কল্যাণে প্রায় 100 কোটি টাকার বিদেশি ওষুধ অনুদান এসেছে। বিনামূল্যে এই ওষুধ পেয়ে উপকৃত হবেন চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। মোট 3 চালানে আসা ওষুধগুলোর দাম $79,45,000, যা বাংলাদেশি মুদ্রায় 97 কোটি 48 লাখ টাকা। রোগীদের জন্য আজিজুল হক আজাদ ওষুধগুলো যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে বিনামূল্যে সংগ্রহ
সরবরাহ করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে ডাক্তার আজাদ এই সংস্থা থেকে বাতে রোগীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকার ইনজেকশন আনেন। এর আগে আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য আনেন প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টারপ্লেস। সংস্থাকে ধন্যবাদ জানাই, তারা অনেকদিন ধরে আমাদের সাথে আছে। আমরা গত বছর মার্চ থেকে এই প্রক্রিয়া শুরু করি, আগস্টে প্রথম শিপমেন্ট পাই, তারপরে একটা বাতের ওষুধ পাই অ্যাডালিমাবের। প্রথম টপ ছিল ১৭ কোটি টাকার, তারপরে ৩৬ কোটি টাকার, এবার প্রায় ১০০ কোটি টাকার ওষুধ তারা। আজিজুল হক আজাদ জানান তাকে ওষুধগুলো আনতে সহযোগিতা করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম। এরই মধ্যে হাসপাতালের স্টোরে ১৫০০ বক্স ডুপিলুম্যাব ইনজেকশন ও ১৫০ বক্স সারিলুম্যাব ইনজেকশন এসেছে। অ্যাজমা বা COPD অথবা কিছু স্কিন ডিজিজ যেটা কোনোভাবে কোনো সাধারণ ওষুধে ফার্স্ট লাইন ওষুধে কাজ করছে না, রিফ্র্যাক্টরি, এমন অসুখের জন্য আমরা এই ডুপিলুম্যাবটা ব্যবহার করি। আর সেকেন্ড শিপমেন্টে আরেকটা ওষুধ আসছে সারিলুম্যাব, এটাও আরেকটা বায়োলজিক ওষুধ যেটা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়, বাতে ব্যবহার করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ আজিজুল হক আজাদ ও হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান বুধবার সকালে ঢাকা থেকে ইনহেলার সহ আরও কিছু ওষুধ রাজশাহী মেডিকেলের স্টোরে এসে পৌঁছেছে। আর গত সপ্তাহে তারা ফ্যাক্টর 8 ও ডোসেকট্যাক্সেল ইনজেকশন পেয়েছেন। ডোসেকট্যাক্সেল কেমোথেরাপির ওষুধ, এটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যাজমার চিকিৎসার জন্য এক ধরনের ইনহেলার আছে ফ্লোটিকাসিন সালমেট্রল। এছাড়া বাচ্চাদের সিরাপ এসছে, এক ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ বাচ্চাদের শ্বাসতন্ত্র ইনফেকশনের জন্য, সেফডিনির সিরাপ। এছাড়া কিছু প্রেশার ওষুধ এসছে, ল্যাবেটালল, কিছু মানসিক ওষুধ এসছে এবং আরও কিছু ক্যান্সারের ওষুধ এসছে, আর্লোটিনিব নামে এক ধরনের ক্যান্সার ওষুধ। তো এই ওষুধগুলো আমাদের অনেক রোগীদের, এই রাজশাহী অঞ্চলের রোগীদের অনেক কাজে আসবে। সম্পূর্ণ ওষুধটা আমরা হাসপাতাল থেকে ফ্রি দিব। আমরা এই যে অত্যন্ত দামি এবং কার্যকরী ঔষধ, যা কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে পাওয়াই যায় না, আবার কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে এটির উৎপাদন হলেও তা অনেক ব্যয়বহুল, এই ওষুধগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা নিয়ে এই রোগীদের মাঝে দিতে পারবো। সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এগুলো বিনামূল্যে সরবরাহ করা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চলমান ডিজেল সংকটের প্রভাব পড়েছে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবনের পর্যটন খাতে। মোংলা সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় বন্ধ পর্যটকবাহী নৌযান চলাচল। হতাশাকে সঙ্গী করে বেকার দিন কাটাচ্ছেন নৌযান শ্রমিকরা। ধস নেমেছে স্থানীয় হোটেল মোটেল সহ ছোট বড় ব্যবসা খাতেও। পূর্ব নির্ধারিত বুকিং বাতিল করে টাকা ফেরত দিচ্ছেন ব্যবসায়ীরা। মাহমুদ হাসানের পাঠানো তথ্য আর মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। তীরে ভিড়ে আছে তরি, জ্বালানির অভাবে চলছে না ইঞ্জিন। অনিশ্চিত এক আর্থিক সংকট চেপে বসেছে সুন্দরবনের পর্যটন খাতে। প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে ভিড় করেন হাজারো পর্যটক, কিন্তু এবছর চিত্র একেবারেই উল্টো। ঘাটে পড়ে আছে পর্যটকবাহী ছোট ছোট শিপ। চালিকা শক্তির একমাত্র উৎস জ্বালানি তেলের অভাবে চলছে না এসব নৌযান। হতাশাকে সঙ্গী করে বেকার দিন কাটাচ্ছেন নৌযান শ্রমিকরা। ধস নেমেছে স্থানীয় হোটেল মোটেল সহ ছোট বড় ব্যবসা খাতেও। পূর্ব নির্ধারিত বুকিং বাতিল করে টাকা ফেরত নিচ্ছেন ব্যবসায়ীরা। 2-4 লিটার তেল যদি হয় তাও অনেক কষ্ট করে আমরা ভয়ে থাকি যে মাঝ নদীতে মাঝপথে গিয়ে ট্রলার বন্ধ হয়ে যায় কিনা। মিনিমাম কোটি টাকার উপরে এই পর্যন্ত আমাদের যে বুকিংগুলো হয় এগুলো আমরা রিটার্ন করেছি। আমার মিনিমাম 12 লক্ষ টাকা লস। আমরা যারা বড় লঞ্চ মালিক আছি তারা তো আসলে পথে বসার মতন কি হয়ে গেছে। কোনো কাস্টমার নাই, কোনো পর্যটক নাই, এই দোকান খুলছি আর বসে বসে আছি, মানে খুব কষ্টে আছি আর কি। করমজল, হারবাড়িয়া বা কটকা, কচিখালির মতো স্পটগুলো এখন পর্যটক শূন্য। প্রতিদিন লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এই অবস্থা যদি চলে তাহলে আমাদের করমজল সহ অন্যান্য পর্যটন অনেক লোক কমে যাবে। পর্যটক কমে গেলে রাজস্ব কমে যাবে। এই পর্যটকের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তারাও কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পর্যটন শিল্পকে বাঁচাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ী ও শ্রমিকদের। সময় সংবাদ, মোংলা। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায়ের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে আমানতকারীরা। বুধবার নগরের আগ্রাবাদ এলাকায় মানববন্ধন করেন তারা। এ সময় লেনদেন স্বাভাবিক করা, হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। দাবি না মানলে বৃহত্তর ব্যাংক অচল করে দেওয়া সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আমানতকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আগ্রাবাদের ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের শাখায় যান। অব্যবস্থাপনা দূর করা সহ নানা দাবি দেওয়া তুলে ধরেন তারা।
জামালপুরে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার ঝাওলা গোপালপুরে ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, পারিবারিকভাবে 5 বছর আগে পাশের এলাকার কাদিউর রহমানের মেয়ের সাথে বিয়ে হয় স্বামীর। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের সমাধানের জন্য বসেন ছেলের বাবা আব্দুল হাকিম। এ সময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ে পক্ষের লোকজন আব্দুল হাকিমকে মারধর করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। তিন বছর মেয়াদী ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের 2 বছর পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। এতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের। সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতায় থমকে আছে প্রকল্প। দ্রুত সময়ের মধ্যেই জমি অধিগ্রহণ শেষ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। প্রকল্পের আওতায় মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ সহ আরও রয়েছে ফ্লাইওভার, 4টি সেতু, 55টি কালভার্ট সহ বেশ কয়েকটি ওভারপাস নির্মাণ। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্প শুরু 2 বছরের বেশি সময় পার হয়েছে। বাইপাস ও চুটলিয়ায় শেষ হয়েছে ফ্লাইওভারের কিছু অংশের কাজ। ধোবাকাটা সেতুর জন্য নির্মাণ করা হয়েছে গার্ডার, তৈরি করা হয়েছে কয়েকটি কালভার্টের কিছু অংশ। তবে এখনও শুরু হয়নি 6 লেন সহ অন্যান্য কাজ। সংশ্লিষ্টরা জানায়, ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতায় থমকে আছে প্রকল্প। এতে হয়নি কাঙ্ক্ষিত অগ্রগতি। দুর্ভোগার ভোগান্তি এই সড়কের ব্যবহারকারীদের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। রাস্তার যে অবস্থা, ধুলোবালিতে অনেক অশান্তি হচ্ছে। এই ভোগান্তি যে কবে শেষ হবে আমরা নিজেও জানি না। আমাদের এই কাজটা যাতে দ্রুতভাবে শেষ হয়। ঝিনাইদহ সদর অংশের 2টা ব্রিজ এবং 2টা বিওপির কাজ চলমান রয়েছে। গার্ডার ইরেকশন হয়ে গেছে। জমিটা যত তাড়াতাড়ি আমরা বুঝে পাবো, কাজটা আমরা তত দ্রুত করতে পারবো বলে আশা করছি। 48 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীত করতে দ্রুত সময়ের মধ্যেই জমি অধিগ্রহণ শেষ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা ব্যাপক প্রচারণার উদ্যোগ নিচ্ছি। যত ধরনের ব্যবস্থা যে আয়োজন প্রয়োজন আমরা সেগুলো করব। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর এর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। হবিগঞ্জের মন্তলা চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি বগি লাইনচ্যুত। এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুরের মন্তলা স্টেশনের কাছে। গতকাল রাতে 9:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি অয়েল ট্যাঙ্কার 5টি বগি লাইনচ্যুত হয়ে এখানে কিন্তু পুরো রেল লাইনটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ। অর্থাৎ আমরা এখানে যারা উদ্ধার কাজ করছে তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলছেন যে রাত 12টা থেকে তারা এসে আখাউড়া থেকে এসে এখানে উদ্ধার কাজ শুরু করেছেন এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। কারণ আপনাকে জানিয়ে রাখি যে ট্যাঙ্কারটি একদম দুমড়ে মুচড়ে গেছে, আমরা লক্ষ্য করেছি প্রায় 5টি বগি একবারে দুমড়ে মুচড়ে গেছে। এখানে যে রেল লাইন আছে সেটিও কিন্তু বিচ্ছিন্ন হয়ে একবারে আশেপাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে সড়কে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে। যে উদ্ধার কাজ এখন যে চলমান আছে সেটা আমরা কথা বলেছিলাম রেলওয়ের যে দায়িত্বশীল উদ্ধারকারী কর্মকর্তার সাথে। তারা বলছেন যে পুরো দিন লেগে যেতে পারে এই কাজটি শেষ হতে। অর্থাৎ এই ঘটনার পর থেকে কিন্তু সিলেটের সাথে সারা দেশের যে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু রাত 9:30টার পর থেকে বন্ধ আছে। এখন পর্যন্ত সেই বন্ধ চলমান আছে। দুর্ঘটনার পরপরই কিন্তু যেহেতু এটি ডিজেলবাহী অয়েল ট্যাঙ্কার ছিল, যার কারণে কিন্তু এখানে সেটি কিন্তু এই দুর্ঘটনার পরপরই যে অয়েল ট্যাঙ্কার থেকে তেলগুলো নির্গত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু যেভাবে পারে বালতি টালতি বিভিন্ন ধরনের বাসন বা আসবাব যে জিনিসপত্র নিয়ে কিন্তু তারা কিন্তু তেল সংগ্রহে একেবারে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে কিন্তু যেহেতু এটা সীমান্তবর্তী অঞ্চল, এখানে বিজিবির ক্যাম্প আছে, বিজিবি সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু যে রাষ্ট্রীয় সম্পদের তেল সেটি সুরক্ষা করেছেন এবং যতটুকু সম্ভব তারা সেটির চেষ্টা করেছেন। এখনও পর্যন্ত কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু তারা বিষয়টি নিশ্চিত করছেন। এখানে আমরা লক্ষ্য করেছি যে দুমড়ে মুচড়ে যাওয়ার পরে যে বর্তমানে যে রেল লাইনের যে অবস্থা, ট্র্যাকের যে অবস্থা, সেগুলো কিন্তু একবারে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বর্তমানে যে
উদ্ধারকারী যে বগিগুলো, অর্থাৎ একটি বগি রেল সেতু থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু খাদে পড়ে গেছে, বাকি যে অয়েল ট্যাঙ্কারগুলো সেগুলো কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পাশের যে সড়ক আছে, অর্থাৎ গ্রামীণ যে জনপথ সেখানে কিন্তু ছিটকে পড়েছে। এবং এখানে যে বর্তমান উদ্ধার তৎপরতা চলছে সেটি কিন্তু যে বর্তমানে যে উদ্ধার তৎপরতা চলছে এবং অয়েল ট্যাঙ্কারগুলো যে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এখানে রেলওয়ে কর্তৃপক্ষের যারা আছেন তাদের সাথে আমরা কথা বললাম, তারা কিন্তু বলছেন যে এখানে উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত এ বিষয়ে বলা যাবে না। যেহেতু এখানে আখড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে, সেহেতু উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে বলতে পারবে না। এটুকু বলেছেন বর্তমানে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে এবং সেটি কখন কবে নাগাদ চালু হতে পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করে এখনই বলতে পারছে না। এইটুকুই ছিল আমার কাছে, যে উদ্ধার তৎপরতা বর্তমান চলমান আছে সেই উদ্ধার তৎপরতা সম্পর্কে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। হবিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো পরীক্ষামূলক পেঁয়াজের বীজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। অল্প খরচে বেশি লাভের আশা করছেন তারা। আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় কৃষকরা পেঁয়াজ বীজ উৎপাদনে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। 2025 সালের নভেম্বরে চুয়াডাঙ্গা জেলায় অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে পেঁয়াজ বীজের। বীজ চাষ করে সফলতা পাওয়ায় কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন। মাঠ জুড়ে রয়েছে পাকা পেঁয়াজের বীজ। বীজ আমদানি নির্ভরতা হ্রাস করতে এ উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। পেঁয়াজ বীজ রোপণের পর চারা গজাতে থাকে। এরপর গাছ বড় হলে সাদা রঙের ফুল ধরতে শুরু করে। সাদা ফুলগুলো মাঠের শোভা বৃদ্ধি করে। ফুলগুলো পরে বীজে রূপান্তরিত হয়ে পাকতে থাকে। বীজের ভেতরের রং কালো হওয়ায় একে কালো স্বর্ণ বলে অবহিত করেন কৃষকরা। চুয়াডাঙ্গার 4টি উপজেলার 100 জন কৃষকের মাঝে প্রণোদনার আওতায় পেঁয়াজ বীজ চাষ হচ্ছে। কৃষকদের বিনামূল্যে দেয়া হয় পেঁয়াজ বীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও সংরক্ষণের জন্য ড্রাম। 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ হয় 25 থেকে 27 হাজার টাকা। বীজ দেখা দিয়েছে মানে খুব ভালো হয়েছে। আমরা আশা করছি বীজ বেশি আমরা লাভবান হব। কৃষি অফিস থেকে আমাদের অনেক সহযোগিতা করেছে, তারপরেও আমাদের ব্যক্তিগত খরচ হয়েছে। জেলায় যদি এই বীজের চাষ করি তাহলে আমাদের এই দেশের চাহিদাগুলো পূরণ হবে। অন্যান্য যে আম চাষ, ধান চাষ, পাট এই চাষগুলো করে থাকি, তার থেকে অনেক বেশি লাভবান হবো আমরা। কৃষি সম্পন্ন অধিদপ্তরের উদ্যোগে যে আমরা বীজও স্বয়ংসম্পন্ন হবো, আমরা বাইরে থেকে বীজ আমদানি করবো না, সেই উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া। বীজ উৎপাদনের কার্যক্রমটি নতুন। যদি কৃষকরা সফল হন তাহলে লাভবান হবেন বলে জানান এই কর্মকর্তা। এটি উচ্চমূল্যের বীজ, যে বীজের কেজি প্রায় 5,000, 6,000, 7,000 পর্যন্ত যায়। যদি কৃষকরা ভালোভাবে করতে পারে সেক্ষেত্রে তারা ভালো লাভবান হবেন। আমরা আশা করি যে পেঁয়াজের বীজের যে বাইরে থেকে আমাদের আমদানি নির্ভরশীলতা রয়েছে সেটি আমরা খুব শীঘ্রই কমিয়ে নিয়ে আসতে পারব। 1 বিঘা জমিতে প্রায় 120 কেজি পেঁয়াজ উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 2 লাখ টাকার বেশি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে আড়তগুলোতে সাজানো রয়েছে তরমুজ। বেচাকেনার খবর জানাতে মুক্তারপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। যেন তরমুজের রাজ্য, থরে থরে সাজানো এই তরমুজ ঘিরে পাইকারদের মধ্যে কিন্তু ভিড় পড়ে গেছে এবং এই রসালো ফলটির এত বেশি সরবরাহ বেড়েছে, তারা বলছেন যে যেই 1 ট্রাক তরমুজ 7 লাখ টাকায় বিক্রি হতো সেটি কিন্তু এখন 1,19,000 টাকায় নেমে এসেছে। এবং এরকমই কিন্তু বলছিলেন বরিশাল থেকে আসা একজন চাষি, এবং তারা বলছেন যে সবচেয়ে বড় তরমুজ যেটি প্রায় 15 কেজি ওজনের সেটি কিন্তু 320 থেকে 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর যেটির ওজন 12 কেজি এরকম কিন্তু প্রায় 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। আর যেটি একেবারে ছোট আকারের 2 কেজি থেকে 3 কেজি ওজনের তরমুজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 30 টাকা দরে। আর এরকম বিভিন্ন সাইজের তরমুজ এখানে আছে এবং তরমুজের যে এই এত বেশি সরবরাহ, তারা বলছেন যে বাম্পার ফলন হয়েছে তরমুজ, এবং রোজায় কিন্তু তরমুজের মৌসুম, আগাম মৌসুমে তরমুজ অনেক চড়া দামে বিক্রি হয়েছে, কিন্তু সেই সময়ের দামের চাইতে কিন্তু অনেক বেশি দাম কমে গিয়েছে। একই সঙ্গে কিন্তু ভাড়া বেড়ে গেছে। তারা বলছেন যে দক্ষিণাঞ্চল থেকে যে তরমুজগুলো আসছে সেগুলো কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রাকে করে আনা হচ্ছে, আবার ট্রলারে বা বাল্কেটে যেহেতু বালু বহন করে সেই সব নৌযানও আনা হচ্ছে। তবে তেলের অতিরিক্ত দাম তারা নিচ্ছেন, বলছেন যে বাইরে থেকে তারা তেল কিনে আনে এবং এই জন্য ট্রাকের ভাড়া দ্বিগুণের বেশি হয়ে গেছে।
এবং ট্রলারেও একই অবস্থা। সে কারণে তাদের খরচা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা দর কম পাচ্ছে। আর এই যে পাইকারি দরে তরমুজ যা এই সস্তায় বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু ভোক্তার হাতে যে যাচ্ছে সেই মাঝখানে একটা দামের ফারাক আছে। সেজন্য কিন্তু একেবারে খুচরা পর্যায়ে দামের তফাৎ আরও কমা দরকার ছিল, সেই অনুযায়ী কিন্তু নেই। এবং তারা বলছেন যে মুক্তারপুর যেই জায়গাটি আছে, এই দেশের সবচেয়ে বেশি এখন তরমুজ বেচা কেনা হচ্ছে। এখানে প্রতিদিন কমপক্ষে 1 লাখ তরমুজ তারা বেচা কেনা করছেন। এবং এই যে ভরা মৌসুম এখন তরমুজের, এই ভরা মৌসুমে কিন্তু এই মুন্সিগঞ্জের অঞ্চল ছাড়াও আশপাশের নারায়ণগঞ্জ সহ ঢাকা সহ অনেক জায়গা থেকে কিন্তু এই তরমুজ কিনতে আসছেন পাইকাররা। এবং এই ভোর থেকে ফজরের আজানের পর থেকে কিন্তু বেচাকেনা শুরু হয়ে যায়। আপনারা দেখছেন যে ট্রাক থেকে তরমুজ নামিয়ে আনা হচ্ছে, আবার সেই তরমুজ কিন্তু সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে। এবং সেই এই যে স্তূপগুলো ঘিরে কিন্তু নিলাম ডাকে দাম উঠছে, এবং সেই দাম অনুযায়ী আবার কিনে গ্রামে গঞ্জে চলে যাচ্ছে খুচরা বাজারগুলোতে। এবং বলছেন যে এবারে তরমুজ বেশ স্বাদের হয়েছে। তারা বলছেন যে অনেক মিষ্টি, এবং এই তরমুজগুলো অনেক লাল। এবং এই যে দেশীয় জাতের এইসব তরমুজ ঘিরে মানে ভোক্তা পর্যায়ে যে তৃপ্তি নিয়ে আসছে, যে রসালো এই ফল, এবং এই ফলের যে ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে কিন্তু কৃষকরা বলছেন যে সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে তরমুজের হাটের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে এবছর তুলনামূলকভাবে আমের গুটি এসেছে কম, তারপরও দেখা গিয়েছে থ্রিপস পোকার আক্রমণ। নিয়ম মেনে দিনরাত কীটনাশক দেওয়া হলেও চাহিদা অনুযায়ী ফলন নিয়ে শঙ্কায় চাষিরা। বৃষ্টি না হলে 10 থেকে 12 দিন পর পর বাগানে সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। মুকুলে মৌ গন্ধে মুখর আম বাগান, তবে এবছর গাছে আমের গুটি এসেছে কম, তার উপর পোকার আক্রমণের শঙ্কা। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগানের। ভালো ফলনের আশায় দিনরাত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবছর অর্ধেকে নেমে এসেছে আমের গুটি, তার উপর দেখা দিয়েছে পোকার আক্রমণ। তাই নিয়ম মেনে দেয়া হচ্ছে কীটনাশক। অধিকাংশ মুকুল নষ্ট হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। আমাদের বাগানের অবস্থা ভালো হলেও অন্য বাগানের অবস্থা খুব আশঙ্কাজনক। ঝড় বৃষ্টির কারণে যেটি ধরেন ক্ষতি হয়েছে, এটি এবছর পোকা চাপ অতিরিক্ত, এই যে পানি নাই, পানি সেচ দিতে হবে। বৃষ্টি না হলে 10 থেকে 12 দিন পর পর বাগানে সেচ দেওয়ার পরামর্শ গবেষক ও কৃষি বিভাগের। যে সমস্ত জমিগুলো ড্রাই সেগুলোতে দিবে 10 দিন থেকে 15 দিন পর পর, আর যেগুলোতে মোটামুটি সেচের দরকার নেই সেগুলো তো কয়েকদিন পরে দিবে, কিন্তু সেচ আমাদেরকে দিতে থাকতে হবে, তাহলে আমাদের ফুড ড্রপটা হবে না। আবহাওয়াজনিত কারণে মুকুলগুলো একটু বেশি পড়ে যায়, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে যেগুলো মুকুল ছিল সেগুলো গুটি ধারণ ক্ষমতা বেশ ভালো ছিল। তো পরে যেটা অবশিষ্ট অংশ যেটা ধরে আছে সেটি যদি প্রয়োজনে পরিচর্যা করা যায় তাহলে এটা ভালো হবে। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমিতে আমবাগান রয়েছে। ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ঔষধি ফসল কালোজিরার চাষে ব্যাপক সাড়া ফেলেছেন সাতক্ষীরার কৃষকরা। একই সঙ্গে খেতে বসানো মৌমাছি বক্সে উৎপাদিত হচ্ছে মধু। এতে দিন দিন লাভজনক কালোজিরার চাষ ও মধু উৎপাদনে আগ্রহী হচ্ছেন কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, অল্প খরচে অধিক লাভ হওয়ায় চাষিরা কালোজিরা চাষে এগিয়ে এসেছেন। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি ও মমতাজ আহমেদ বাপির তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঔষধি গুণে ভরপুর কালোজিরার চাষ। জেলার বিভিন্ন উপজেলায় চাষ হওয়া কালোজিরার ক্ষেত এখন সাদা ফুলের গালিচা বিছানো মাঠে রূপ নিয়েছে। একই সঙ্গে খেতে বসানো হয়েছে মৌমাছির বাক্স। মৌমাছির মধু সংগ্রহে পরাগায়ন হচ্ছে কালোজিরার ফুল। দিনরাত পরিশ্রম করছেন মৌচাষীরা। কৃষকরা বলছেন, সরিষা চাষ থেকে আশানুরূপ লাভ না হওয়ায় কালোজিরার চাষে ঝুঁকছেন তারা। প্রতি বিঘায় এই ফসল চাষ করে তুলনামূলক বেশি টাকা আয় করতে পারছেন তারা। পাশাপাশি মধু উৎপাদন করে বাড়তি মুনাফা অর্জন করছেন মৌচাষীরা। যদিও কীটনাশকের দাম কমানো ও সুদবিহীন ঋণের দাবি তাদের। 5 মণ সরিষা বিক্রি করলে হয় 15,000 টাকা, আর কালোজিরি দেখা গেল বিঘে প্রতি বিক্রি হয় 60 থেকে 65,000 টাকা। গতবার করেছিলাম 10 কাঠা, এবার করেছি 1.5 বিঘি। গ্রামে চাষ হচ্ছে কালোজিরা, এতে করে আমাদের এলাকার লোকও অনেক স্বাবলম্বী এবং আমিও অনেক বিশেষ করে স্বাবলম্বী। সার কীটনাশকের দাম বেশি বিধায় আমাদের খুব কষ্টই যাচ্ছে। সার দাম কমায়, এতে আমরা
শুভকামনা জানাই। স্থানীয় কৃষি বিভাগ বলছে অল্প খরচে অধিক লাভ হওয়ায় চাষিরা কালোজিরা চাষে এগিয়ে এসেছেন। সার্বিক সহযোগিতার আশ্বাসও দিচ্ছেন তারা। আমাদের পরামর্শে এখন 3 হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়। কালোজিরা চাষের জন্য আসলে আমার উঁচু বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি উপযুক্ত। উৎপাদন খরচ হলো 15 থেকে 17,000, কিন্তু একজন কৃষক এটা বিক্রি করতে পারেন 40 থেকে 45,000 টাকা। তাহলে এই যে 4 মাসের মধ্যে তিনি এই যে লাভটা করতে পারেন, অন্য কোনো ফসলে কিন্তু তা পারেন। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রতি 100 হেক্টর জমিতে কালোজিরা চাষ করে কৃষক প্রতি বিঘায় 30 থেকে 40,000 টাকা লাভবান হচ্ছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। হঠাৎ করেই খুলনা অঞ্চলে বাড়তে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় বাড়ছে উদ্বেগ। বিভাগের বিভিন্ন হাসপাতালে অন্তত 30 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কুষ্টিয়া। হাম সন্দেহে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 154 রোগী। যদিও চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। হাম রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে ভর্তি শিশুদের লম্বা লাইন। হামের সন্দেহে ভর্তি হওয়া এই 51 জন শিশুর পাশাপাশি পুরো জেলায় ভর্তি আছেন আরও 32 জন। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা এই রোগ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে যশোরে 27 জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন সহ অন্যান্য জেলায়ও আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছরের প্রথম 3 মাসে এই বিভাগের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন 30 জন। বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও তার সক্ষমতা সীমিত। পুরনো অবকাঠামোর কারণে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালেরও সংকট স্পষ্ট। আক্রান্তদের বেশিরভাগই 1 বছরের কম বয়সী শিশু। শুরুতে জ্বর, সর্দি কাশি, পরে শরীরে জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। সমস্যা ছিল নিউমোনিয়া ঠান্ডা থেকে উৎপত্তি। তারপরে ঈদের আগে রিলিজ হওয়ার পরে বাসায় আসার পরে 2 দিন মোটামুটি ভালো ছিল, তারপরে আবারও সমস্যা দেখা দেয়। বাবুর গায়ে জ্বর, হাম বেরোইছে ঠান্ডার জন্য। 3 দিন ট্রিটমেন্ট চলতেছে, 105 জ্বরের থেকে 103, 4 এরকম হয়, তারপরে লাল লাল বার হয়, তারপরে ডাক্তার বলতেছে যে হাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় মূলত সাপোর্টিভ চিকিৎসার উপরই নির্ভর করতে হচ্ছে। ইমিউনোসাপ্রেশন হয়, মানে তার তখন অন্য অসুখগুলা মাথাচাড়া দিয়ে ওঠে। যেমন নর্মাল ভাইরাল ইনফেকশনটাই তখন অনেক বেশি খারাপ হয়ে যায়, বা ইভেন তখন টিবি হইতে পারে, এবং মিজেলস পরবর্তী কমপ্লিকেশন হিসেবে এনকেফালাইটিস, ব্রেইনের ইনফেকশনও হইতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু খুবই দুঃখের কথা যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়া ছাড়া আমাদের কিন্তু আর কিছু করার নাই। এদিকে সংকট মোকাবেলায় বিভাগের সব জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে রোগীর জটিলতা দেখা দিলে এনআইসিইউর সংকটের কথাও স্বীকার করলেন এই কর্মকর্তা। কিছু কিছু হাসপাতালে আমাদের ঘাটতি রয়েছে, যেমন উপজেলাতে এনআইসিইউ নাই। আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের ওই এনআইসিইউ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারা এই বিষয়টাতে অনেক জোর দিয়েছেন। 2024 সালে খুলনা বিভাগে প্রতি 10 লাখে হামে আক্রান্তের সংখ্যা ছিল 2.4 জন, 2025 সালে 1 জন, সেখানে এখন পর্যন্ত 2026 সালে 6.7 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মাদারীপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক। বর্তমানে 11 জন শিশুকে 250 শয্যা জেলা হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সারা দেশের মতো মাদারীপুরেও বেড়েছে হাম রোগে আক্রান্তর যে ভয় এবং আতঙ্ক, সেটি কিন্তু মাদারীপুরে বেড়েছে। আমরা জানতে পেরেছি গত 30 মার্চ এক শিশুর মৃত্যুর পরে যে হাম রোগের আক্রান্তের সংখ্যা, যে শিশুরা রয়েছে অন্যান্য শিশুদের মধ্যেও কিন্তু ভয়ভীতি কাজ করছে, এবং যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর 250 শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকারের সাথে। তিনি বলেছেন যে হাসপাতালে একটি আলাদা ইউনিট খোলা হয়েছে, যে ইউনিটে হাম রোগে আক্রান্ত হবে কিংবা উপসর্গ নিয়ে যাদেরকে নিয়ে আসা হবে তাই
সেই সমস্ত শিশুদের এখানে চিকিৎসা দেওয়া হবে। তবে ভয় এবং আতঙ্ক হওয়ার কিছু নয় বলে তিনি জানিয়েছেন এবং পর্যাপ্ত চিকিৎসা নিলেও কিন্তু এই রোগ থেকে সুস্থ হওয়ার পর যে সেটা সুস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া তাদের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টা করা হচ্ছে যাতে শিশুরা যে এই হাম রোগে যারা আক্রান্ত হচ্ছে যে শিশুরা তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিক যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে বর্তমানে জেলা সদর হাসপাতালে 250 শয্যা হাসপাতাল রয়েছে, সেখানে 15 জন শিশু এখানে কিন্তু ভর্তি আছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য শিশুদের মধ্যেও যদি এই হাম রোগের কোনো উপসর্গ দেখা যায় তাহলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে এবং যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে ছুটে আসতে বলা হয়েছে। মাদারীপুর 250 শয্যা হাসপাতাল যে এই 5ম তলায় কিন্তু এই শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে আলাদা যে ইউনিট রয়েছে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি যে পরামর্শ দেওয়া হচ্ছে সেটি কিন্তু মেনে নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে এবং অভিভাবকদের আরও সচেতন হতে বলা হচ্ছে, যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ। অন্য শিশুর কাছেও কিন্তু এটি দ্রুত ছড়াতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতেও বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর 250 শয্যা হাসপাতালে যে 15 জন শিশু ভর্তি আছে হাম রোগে আক্রান্ত হয়ে এবং পরবর্তী চিকিৎসা নিচ্ছে, সেখান থেকে সব শেষ। হাম রোগের প্রাদুর্ভাব বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম মাদারীপুরে। চাঁদে মানুষের ফেরার অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল নাসার আর্টেমিস 2 মিশন। বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে সফলভাবে উড্ডয়ন করেছে শক্তিশালী মহাকাশযানটি। 10 দিনের এই দীর্ঘ অভিযানে প্রথমবারের মতো চাঁদের চারপাশ ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবেন তারা। 2030 সালের মধ্যে চাঁদে চীনের নভোচারী পাঠানোর আগেই নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এটি বড় পদক্ষেপ। দীর্ঘ 53 বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান, চাঁদের উদ্দেশ্যে নভোচারী গেল পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে অরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করলেন। দীর্ঘ 10 দিনের এই অভিযানে তারা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। আর্টেমিস 2 মিশনের 10 দিনের যাত্রায় নভোচারীরা চাঁদকে কেন্দ্র করে প্রায় 10,300 কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবেন। এটি হবে মানুষের তৈরি কোনো মহাকাশযানে পৃথিবীর বুক থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে যাওয়ার রেকর্ড। গত 3 বছর ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই 4 নভোচারী মহাকাশযানের ম্যানুয়াল কন্ট্রোল এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার দক্ষতা অর্জন করেছেন। এই মিশনের সফলতাই নির্ধারণ করবে 2028 সালে আর্টেমিস 4 মিশনে মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখতে পারবে কিনা। এই মিশনে অংশ নেয়া নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। প্রায় 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তারা এই ঐতিহাসিক অভিযানে সামিল হয়েছেন। এটি 2017 সালে শুরু হওয়া নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানববাহী মিশন। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের কক্ষপথে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ সুগম করা। 2028 সালে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পুনরায় পা রাখার চূড়ান্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 1972 সালের অ্যাপোলো মিশনের পর এটিই হবে নাসার প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রস্তুতি। অন্যদিকে চীন 2030 সালের মধ্যে তাদের নভোচারী পাঠানোর ঘোষণা দেয় এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরও কঠিন অভিযানের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে এবার মিত্র দেশগুলোর ওপর দায় চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোকে এই রুটের পাহারার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর একা এই ঝুঁকি নেবে না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লেবানন ইস্যুতে ইসরায়েলকে সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা দিতে আর একা ঝুঁকি নিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাপান, ফ্রান্স ও চীনের মতো দেশগুলোর উচিত এই প্রণালী পাহারা দেওয়ার দায়িত্ব নেয়া। ট্রাম্প আরও দাবি করেন, তিনি চাইলে খুব সহজেই ইরানের তেল দখল করে নিতে পারতেন। তবে মার্কিন জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তিনি আপাতত সেনাদের বাড়িতে ফিরিয়ে আনতেই বেশি আগ্রহী। They can have one terrorist there with a machine gun someplace,
and they'll say, oh, it's not totally clean, So let them do it. Let France do it. They get a lot of oil from the Strait. Let the European countries do it. Let South Korea, who is not helpful to us, by the way. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি লিখেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। এর পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি তার। চিঠিতে তিনি লিখেন, তেহরানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখানোর প্রচেষ্টা মূলত অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র। পেজেশকিয়ান মার্কিন নাগরিকদের প্রতি অনুরোধ করেন তারা যেন ইরানকে মিডিয়ার চোখে না দেখে, বরং ইরানি অভিবাসীদের সাফল্য দিয়ে বিচার করেন। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে ইরানের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এক বার্তায় তিনি বলেন, শত্রুপক্ষ কেবল মানুষের ওপর নয়, বরং এদেশের মাটি ও প্রকৃতির ওপরও বর্বরোচিত আঘাত এনেছে। প্রতিটি ধ্বংসস্তূপকে সমৃদ্ধিতে রূপান্তরের মাধ্যমে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। অন্যদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলকে সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, কূটনীতি হতে হবে একমাত্র পথ। এছাড়া ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা বন্ধের আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির দাবি আরও জোরালো করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। জাপান সফরকালে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অনূর্ধ্ব 20 সাফ শিরোপার পথে এগিয়ে গেল বাংলাদেশ। নেপালকে 1-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে লাল সবুজ ট্রফি জয় স্বপ্নে বিভোর সমর্থকরা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কায় যখন বিশ্ববাজারে তেলের হাহাকার, তখন অবাক করার স্বস্তিতে রয়েছে চীন। ভারত, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশগুলো জ্বালানি সংকটে ভুগলেও বেইজিংয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশটিকে রেখেছে সুরক্ষিত অবস্থানে। বৈদ্যুতিক গাড়ির বিপ্লব আর আমদানির বহুমুখী উৎসের কল্যাণে হরমুজ ছাড়াই মাসের পর মাস টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতির দেশ। পারস্য উপসাগর থেকে তেল আমদানিতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বেইজিং মোটেও বিচলিত নয়। রয়টার্সের তথ্য বলছে, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে যত তেল আমদানি করে, চীন একাই তার চেয়ে বেশি তেল নেয় এই জলপথ দিয়ে। অথচ বর্তমান সংকটে এশিয়ার অন্যান্য দেশ যখন সাশ্রয়ী নীতি নিতে বাধ্য হচ্ছে, চীন তখন অভ্যন্তরীণ মজুত ও বিকল্প ব্যবস্থার উপর ভর করে স্বাভাবিক গতিতে চলছে। চীনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের বিশাল বৈদ্যুতিক গাড়ির বহর। গত বছর পর্যন্ত দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি ছিল বৈদ্যুতিক, যা তেলের ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। গত এক বছরে বৈদ্যুতিক গাড়ির কারণে চীন যে পরিমাণ তেল সাশ্রয় করেছে তা সৌদি আরব থেকে তাদের মোট আমদানির সমান। জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হওয়া বেইজিংয়ের অন্যতম কৌশল। জাপান, যেখানে তাদের চাহিদার 80%ই সৌদি আরব ও আমিরাত থেকে মেটায়, চীন সেখানে অন্তত 8টি ভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এর মধ্যে রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরান থেকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল কিনছে তারা। কোনো একটি একক উৎস থেকে চীনের মোট আমদানির 20% বেশি তেল আসে না। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চীন গড়ে তুলেছে এক বিশাল ও রহস্যময় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। যদিও এই মজুতের সঠিক পরিমাণ বেইজিং প্রকাশ করে না, তবে বিশ্লেষকদের ধারণা, বাণিজ্যিক শোধনাগার সহ তাদের কাছে যে পরিমাণ তেল রয়েছে তা দিয়ে অন্তত 7 মাস অনায়াসেই পার করে দেওয়া সম্ভব। এছাড়া দেশটির অভ্যন্তরীণ তেল উৎপাদনও গত বছর দৈনিক 43 লাখ ব্যারেলে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে, যা মোট চাহিদার প্রায় 40% পূরণ করে। তেলের বাইরেও চীনের বিদ্যুৎ গ্রিডকে আমদানি মুক্ত রাখতে কয়লা ও নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। গবেষকদের মতে, চীনা পরিকল্পনাবিদরা কয়েক দশক আগে থেকেই জীবাশ্ম জ্বালানির বিকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন। অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে বেইজিং বর্তমানে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে, যা দেশটিকে বৈশ্বিক সংকটের মধ্যেও সুরক্ষিত রেখেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি তেলের বাজার। সংঘাতের আঁচ লেগেছে আফ্রিকার দেশগুলোতেও।
পরিস্থিতি সামাল দিতে এপ্রিল মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। তবে এই স্বস্তি কতদিন টিকবে তা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। অন্যদিকে তেলের দাম দ্বিগুণ হওয়ার আতঙ্কে প্রতিবেশী দেশ লেসোথোতে চলছে হাহাকার। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ায় বড় সংকটে পড়েছে দেশটি। চাপ সামলাতে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে 1 মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারের রাজস্ব হারাবে প্রায় 600 কোটি র্যান্ড। এই স্বস্তি আমাকে খুব একটা আশ্বস্ত করছে না। এটা কতদিন স্থায়ী হবে? হয়তো কিছুদিনের জন্য দাম খুব একটা বাড়বে না, কিন্তু এরপর যখন 1 লাফে 2, 3 বা 5 র্যান্ড বেড়ে যাবে তখন কি হবে? আমি স্বস্তির চেয়ে বেশি উদ্বেগের মধ্যে আছি। শুল্ক কমানোর ফলে লিটার প্রতি 3 র্যান্ড ছাড় পাবেন গ্রাহকরা। তবুও এপ্রিলে পেট্রোলের দাম 15% এবং ডিজেলের দাম 40% পর্যন্ত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবহন শ্রমিক ও সাধারণ চালকদের। আশা করছি সরকার যেমনটা বলেছে তেলের দাম খুব বেশি বাড়বে না। যদিও সামান্য বাড়ে তবে হয়তো টিকে থাকা সম্ভব হবে, কিন্তু আপাতত আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক সংকটে সরকারের এমন পদক্ষেপ নতুন নয়। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময়ও একই পথে হেঁটেছিল প্রশাসন, যা সংকটকালে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেয়। স্বভাবতই সাধারণ মানুষের মনে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে সংঘাত যদি আরো বাড়ে তবে সরকার আবারও কোনো না কোনো ব্যবস্থা নেবে। 2022 সালে ইউক্রেনের যুদ্ধের সময়ও শুল্ক কমানো হয়েছিল, যার পুনরাবৃত্তি এখন আমরা দেখছি। সীমান্তের উপারে লেসোথোর রাজধানী মাসেরুতে চিত্রটা আরও ভয়াবহ। এপ্রিলে কেরোসিনের দাম দ্বিগুণ হতে পারে এমন গুজবে ডিলার পয়েন্টগুলোতে ভিড় করছে শত শত মানুষ। শেষ সম্বলটুকু দিয়ে তারা সংগ্রহ করার চেষ্টা করছেন রান্নার জ্বালানি। আমরা কেরোসিনের জন্য লাইনে দাঁড়িয়েছি। শুনেছি আজ রাত থেকেই দাম 100% বাড়বে, তাই পকেটে যা আছে তা দিয়েই শেষবার সস্তায় জ্বালানিটুকু কিনে রাখতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মে এবং জুন মাসেও শুল্ক ছাড়ের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আমদানি নির্ভর দেশগুলোর জন্য বিশ্ববাজারের এই অস্থিরতা কত বড় অর্থনৈতিক ধস নামাবে তা নিয়ে এখন মূল উদ্বেগ। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের তরুণ সমাজ ও সাধারণ মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। তেহরানে রেজিম চেঞ্জ এর পরিকল্পনা ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশটির নেতৃত্বের চেইন অটুট রয়েছে। এদিকে বিশ্ববাজারের অস্থিরতার দায়ভার নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি শাসন ব্যবস্থার পতন অথবা দেশের ভেতরে বড় ধরনের বিদ্রোহ সৃষ্টির লক্ষ্যে তেহরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু গত কয়েকদিনের চিত্র বলছে ভিন্ন কথা। ইতিহাসের পৃষ্ঠা প্রমাণ করে যে বাইরের শত্রুর আঘাত সবসময় একটি জাতিকে ভেতরের বিভেদ ভুলিয়ে ঐক্যবদ্ধ করে। ইরানেও তার ব্যতিক্রম হয়নি। ইরানের যে তরুণরা কিছুদিন আগে সংস্কারের দাবিতে রাজপথে সরব ছিল, নিজ দেশে বিদেশি হামলার পর তারা এখন দেশের পতাকা হাতে সংহতি জানাচ্ছে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল এই হামলায় রেজিম চেঞ্জ বা শাসক পরিবর্তন ত্বরান্বিত হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরানিদের মাঝে জাতীয়তাবাদী চেতনা আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে নিজের রাজনৈতিক রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শক্তি প্রদর্শন করে তেহরানকে নতজানু করতে, কিন্তু সমরবিদরা বলছেন কৌশলগত লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ। ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা নেতৃত্বের চেইন তা এখনো অটুট আছে। ফলে শাসক পরিবর্তনের যে স্বপ্ন হোয়াইট হাউস দেখেছিল তা এখনো আকাশকুসুম কল্পনাই বলা যায়। এদিকে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার দায়ভার ট্রাম্প ও নেতানিয়াহুর ঘাড়েই পড়ছে। বিশ্লেষকরা বলছেন বোমা মেরে হয়তো স্থাপনা ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির আদর্শ বা দৃঢ় মনোবল গুড়িয়ে দেওয়া যায় না। দেশের মানুষের এমন দৃঢ় ঐক্যে ইরান এখন আরও বেশি রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পেয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এবার জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ প্রশ্নবিদ্ধ হল সুপ্রিম কোর্টে। বুধবার আদালতে মার্কিন প্রেসিডেন্টের নজিরবিহীন উপস্থিতিতে হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেন সুপ্রিম কোর্টের বিচারকরা। এ সময় রক্ষণশীল বিচারকরাও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ সংক্রান্ত
সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় আসবে জুনে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্টে বিস্তারিত। এর আগে আসামি হয়ে বহুবার আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার গড়লেন আরেক নজিরবিহীন দৃষ্টান্ত। কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের এমনভাবে আদালতে উপস্থিত থাকার ঘটনা এটি প্রথম। বুধবার জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বাতিল করে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন ট্রাম্প। এ সময় বিচারকরা জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক ট্রাম্পের আদেশের ব্যাপারে সংশয় প্রকাশ করেন। সুপ্রিম কোর্টে 90 মিনিট ধরে চলে আপিলের শুনানি। প্রায় পুরোটা সময় উপস্থিত থেকে আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন ট্রাম্প। এ সময় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ে সরকারি আইনজীবী বলেন, চতুর্দশ সংশোধনী পাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মানুষ এখন এক নতুন পৃথিবীতে বাস করছে। ট্রাম্প প্রশাসনের এমন যুক্তির জবাবে প্রধান বিচারপতি জন রবার্টস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, সংবিধান আগের মতোই রয়েছে। রক্ষণশীল দুই বিচারপতিও উদারপন্থী বিচারপতিদের সাথে কণ্ঠ মিলিয়ে ট্রাম্পের মূল যুক্তিগুলোকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। এদিকে মৌখিক শুনানিতে অংশ নেয়ার পর আবারও জন্মসূত্রে নাগরিকত্বের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানে বোকার মতো একটি কাজ করে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প ভিত্তিহীন দাবিরই পুনরাবৃত্তি করছেন, কেননা বিশ্বের প্রায় 30টি দেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান চালু আছে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয়া সবাই নাগরিকত্ব পেয়ে থাকেন। ট্রাম্পের নির্বাহী আদেশ রয়েছে, জন্ম নেয়া কোনো শিশুর বাবা মা কেউই যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ীভাবে বসবাসের যোগ্য না হন, তাহলে সেই সব শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 36 লাখ শিশুর জন্ম হয়। ট্রাম্পের নতুন নীতি কার্যকর হলে প্রতিটি শিশুর বাবা মায়ের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করতে হবে, যা প্রশাসনিকভাবে একটি জটিল কাজ বলছেন বিশেষজ্ঞরা। আগামী জুনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত রায় দেয়া হতে পারে সুপ্রিম কোর্টে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্ন নিয়ন্ত্রণে রাখতে মরিয়া তৃণমূল আর ক্ষমতা ছিনিয়ে নিতে জোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। বাম কংগ্রেসের শক্ত অবস্থানের মাঝে উত্তর 24 পরগনার বাগদা থেকে শুরু করে কলকাতার ভবানীপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের 294 আসনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবির বিজেপি ও তৃণমূল একই পরিবারের বৌদি ননদকে নির্বাচনী প্রার্থী করেছে। মতুয়া মহাসংঘের এই দুই প্রভাবশালী সদস্যের লড়াই এবারের নির্বাচনে ভিন্ন এক মাত্রাও যোগ করেছে। বিজেপির হয়ে মাঠে লড়ছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুর। সম্পর্কে তারা বৌদি ও ননদ হলেও রাজনীতির ময়দানে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফরিদপুরের উরাকান্দি থেকে আসা বিপুল সংখ্যক মতুয়া ভোটারদের সমর্থন পেতে এই দুই প্রার্থীর ওপরই ভরসা রাখছে দলগুলো। ভোটের লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন। পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি। মতুয়াগড় ছাড়াও এবার সবার নজর নন্দীগ্রামের জয়ী নেতা শুভেন্দু অধিকারীর দিকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার তিনি কলকাতার ভবানীপুরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়ছেন। প্রচারের ময়দানে তাকে কখনো মিষ্টির দোকানে, আবার কখনো ফুল বিক্রেতাদের সাথে কথা বলতে, ভোট চাইতেও দেখা যাচ্ছে।
বিজেপি ও তৃণমূলের এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাম ও কংগ্রেস। এবারের নির্বাচনে বড় ব্যবধানে, বিশেষ করে বহরমপুরের জনপ্রিয় নেতা অধীর চৌধুরী এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখছেন। ভোট তো কাটবোই আমরা, ভোট না কাটলে জিতবো কি করে? তৃণমূলের ভোট কেটে বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে, ঘাস চিনতে, দিদির জন্য গোলাপ ফুল জোয়া করে কলকাতা পাঠাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। 2021 সালে নির্বাচনে তৃণমূল 215 এবং বিজেপি 77 আসন পেলেও এবারের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটদাতাদের রায় কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুদ্ধ আর অর্থনৈতিক চাপের মাঝেও প্রকৃতির ডাকে ভিড় জমছে পাকিস্তানের উত্তরাঞ্চলে। গিলগিট বালচিস্তানের পাহাড়ি উপত্যকায় চেরি আর এপ্রিল ফুল উপভোগ করতে জড়ো হচ্ছেন পর্যটকেরা। তাদের মতে এই মৌসুমেই গিলগিট বাল্টিস্তানে বিশ্বের অন্যান্য জায়গা থেকে আলাদা করে তুলেছে। পাকিস্তানের উত্তরের পার্বত্য অঞ্চল গিলগিট বাল্টিস্তানে শীতের তীব্রতা কাটিয়ে ঘটছে বসন্তের আগমন। উঁচু পাহাড়ের চূড়ায় এখনো বরফ থাকলেও নিচের উপত্যকায় ফুটে উঠেছে চেরি ও অ্যাপ্রিকট ফুল। মার্চের শেষ থেকে শুরু হওয়া এই ফুলের মৌসুম স্থানীয় কৃষিজমিকে রাঙিয়ে তোলে গোলাপি রঙে, যা নতুন ফলনেরও আশা জাগায়। এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। ব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতির সঙ্গ উপভোগ করছেন বন্ধু বান্ধব বা পরিবারের সাথে। বিশ্বজুড়ে যুদ্ধ, জ্বালানি সংকট আর মূল্যস্ফীতির চাপ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। তাই প্রকৃতির মাঝে এসে কিছুটা সময় কাটানো, নতুন জায়গা দেখা, এটাই হয়ে উঠছে মানসিক প্রশান্তির উপায়। প্রায় 17 লাখ মানুষের বাস এই অঞ্চলে, যেখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেটু। দুর্গম পর্বতমালা, হিমবাহ আর হ্রদের জন্য পরিচিত এই এলাকা সাহসী অভিযাত্রীদের পাশাপাশি সাধারণ পর্যটকদেরও আকর্ষণ করে। অনেকে শান্ত উপত্যকার বাগানে দাঁড়িয়ে ছবি তুলে উপভোগ করেন এই মৌসুম। স্থানীয় পর্যটকরা বলছেন, মূল্যস্ফীতি বা জ্বালানির দাম বাড়ায় অতিরিক্ত খরচ হলেও চেরি ও অ্যাপ্রিকট ফুলের এই দৃশ্য উপভোগ করতে তারা প্রস্তুত। তাদের মতে এই মৌসুমই গিলগিট বাল্টিস্তানকে বিশ্বের অন্যান্য জায়গা থেকে আলাদা করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের খবর। এশিয়ান মঞ্চে অভিষেকটা জয় দিয়ে রাঙানো হলো না লাল সবুজের প্রতিনিধিদের। 2 গোলে এগিয়ে থেকেও ডিফেন্ডারদের ভুলে ম্যাচ হারল বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে 3-2 ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে চীনের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় অধিনায়ক অর্পিতা বিশ্বাস। দক্ষিণ এশিয়ার রানীরা এবার আরও বড় মঞ্চে। সাফের সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে রাজত্ব করা মেয়েদের চোখে আরও বড় স্বপ্ন। থাইল্যান্ডে রেফারির হুইসেলের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে বাংলাদেশের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের ময়দানে যাত্রা বাংলাদেশের। সিনিয়রদের নারী এশিয়ান কাপে না পারলেও আন্ডার-20 অভিষেকে লাল সবুজের প্রতিনিধিদের পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। যদিও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে সামলাতে শুরুতে বেগ পেতে হয়েছে। ম্যাচের প্রথম আধা ঘন্টা ডিফেন্স ও মিডফিল্ড ছিল কিছুটা অগোছালো, তবে লড়াকু বাংলাদেশ গুছিয়ে নেয়। 36 মিনিটে মৌমিতার পাস থেকে দারুণ এক গোল করেন সাগরিকা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পিটার বাটলারের শিষ্যরা। একই উদ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বাংলাদেশ। আবারও স্পটলাইটে সাগরিকা। উমেহলা মার্মার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে 50 মিনিটে লিড দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। সিনিয়র এশিয়ান কাপের মতো এদিনও গোলপোস্ট ভালোই সামলাচ্ছিলেন মিলি। 68 মিনিট পর্যন্ত 2-0 লিড ধরে রেখেছিল লাল সবুজ বাহিনী, কিন্তু এরপর এক ঝাপটায় সব লন্ডভন্ড। ডিফেন্ডারদের ভুলে 6 মিনিটের ব্যবধানে 2 পেনাল্টি পায় থাইল্যান্ড। 69 মিনিটে সুরভি আর 75 মিনিটে ডি বক্সে ফাউল করেন নবীরন। 2 স্পট কিক থেকে সমতায় ফেরে থাই নারীরা। এরপর একেবারে এলোমেলো হয়ে পড়ে বাটলারের দল। সেই সুযোগে 79 মিনিটে তৃতীয় গোল আদায় করে নেয় স্বাগতিকরা। অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। তবে শক্তিশালী থাইল্যান্ডকে কাঁপিয়ে দেওয়াও বা কম কি। এর আগে 2004 সালে অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপে খেলেছে থাইল্যান্ড। এশিয়ান কাপে খেলছে 8ম বারের মতো। পাথুমথানির থামাসাত স্টেডিয়ামের বিগ ম্যাচের শিক্ষা সামনে কাজে লাগাতে চায় বাংলার মেয়েরা। যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ শুরু করেছি, এখান থেকে আমরা যে ভুলগুলো করেছি নেক্সট ম্যাচগুলোতে আমরা
সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব এবং চেষ্টা করব সেই ম্যাচগুলোতে ভালো করার। 4 এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্কোয়াডের সঙ্গে দেশে ফিরেছেন হ্যাভিয়ার ক্যাব্রেরাও। তবে ফুটবলার সহ সবাই এদিন গণমাধ্যম বর্জন করেন। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে খেলতে যায় বাংলাদেশ, কিন্তু হেরে হতাশ করে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। সেই হতাশা থেকেই গণমাধ্যমের কথা বলেননি তারা। এছাড়াও এটাই ছিল হ্যাভিয়ার ক্যাব্রেরার শেষ ম্যাচ বর্তমান চুক্তিতে। দলকে জয় এনে দিতে না পারা ব্যর্থতা এড়াতে পারেন না তিনিও। একই সঙ্গে ব্যর্থ হয়েছেন বাংলাদেশকে এশিয়ান কাপে কোয়ালিফাই করাতে। এদিন বাংলাদেশে আসেন 19 ফুটবলার। দলের সঙ্গে দেশে ফেরেন হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ ও তারিক কাজী। একমাত্র প্রবাসী ফুটবলার হিসেবে দলের সঙ্গে এসেছেন ফাহামেদুল ইসলাম। আপাতত জাতীয় দলের কোনো ম্যাচ নেই। সেপ্টেম্বরে সাফ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এখন আসন্ন সাফ ঘিরেই। এবার ক্রিকেট। সময় বাড়ছে না বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির। নির্ধারিত 15 কার্য দিবসেই নিজেদের প্রতিবেদন জমা দেবেন বলে নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। এদিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এখনও সশরীরে তদন্ত কমিটির সামনে না আসলেও লিখিত ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। 11 মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির নির্বাচন বয়কট করা একটি পক্ষ এবং জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটিতে আছেন একজন এনএসসি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং আইনজীবী। 5 সদস্যের এই কমিটির ডাকে ঈদের আগেই সশরীরে বা লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিযোগকারীরা। পরে ঈদের ছুটি শেষে বেশ কয়েকজন বিসিবি পরিচালক, প্রধান নির্বাহী এবং সহসভাপতি ফারুক আহমেদ জানিয়ে এসেছেন তাদের বক্তব্য। কিন্তু সে সময় বিদেশে অবস্থান করায় দেখা পাওয়া যায়নি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। দেশে ফেরার পর এখনও সশরীরে তদন্ত কমিটির মুখোমুখি হননি বুলবুল। তবে একটা লিখিত ব্যাখ্যা তিনি পাঠিয়েছেন তদন্ত কমিটি বরাবর, নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান। লিখিত একটা আসছে নাকি শুনলাম, লিখিত আসছে, আমরা একটু বসি নিয়ে এটা নিয়ে বসি সবকে দিয়ে তো জানা। অভিযোগ যেই সংগঠনের বিরুদ্ধে তার প্রধান নিজে না আসলেও তদন্ত কমিটির কাজে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সদস্যরা। কমিটির চেয়ারম্যানের ব্যাখ্যা, তারা সঠিকভাবেই করে যাচ্ছেন নিজেদের কাজ। সেখানে কেউ আসুক বা না আসুক তাতে থেমে থাকবে না কিছুই। নির্ধারিত 15 কার্যদিবসেই দেয়া হবে প্রতিবেদন, বাড়ানো হবে না সময়সীমা। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই, এটা আপনাদের বারবার বলছি। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে সোর্স করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে, সেটা প্রসেসে আসে। আমাদের 15টা ওয়ার্কিং ডে টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। কারণ ট্রেন এক্সচেঞ্জ করার মতো অবস্থা তৈরি হয়নি এখন মধ্যে। আমরা ইনশাআল্লাহ ওই টাইমের মধ্যে শেষ করবো। আমরা কাগজে কলমে আগামী 5 এপ্রিল শেষ হতে চলেছে এনএসসি তদন্ত কমিটির মেয়াদ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের শরীরে চর্বি 20% নিচে আনতে চায় বিসিবি। ফিটনেস ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে, জানিয়েছেন বিসিবি ট্রেনার ইফতিখার ইসলাম ইফতি। 10 দিন হওয়ার কথা থাকলেও 6 দিনে শেষ হলো কন্ডিশনিং ক্যাম্প। সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও ব্যক্তিগতভাবে ফিটনেস উন্নয়নের কাজ করছেন বলেও জানান ইফতি। সকাল থেকে সন্ধ্যা গেল 6 দিন ফিটনেস নিয়ে টানা কাজ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। লম্বা বহরে টেস্ট, ওয়ানডে, টি20 দলের ক্রিকেটাররা সময় দিয়েছেন নিজেদের ফিটনেসের খুঁটিনাটি নিয়ে। ক্যাম্পটা 10 দিনের করতে চেয়েছিল বিসিবি, তবে সামনে সিরিজ থাকায় সেটা কমিয়ে আনা হয়েছে 6 দিনে। টানা খেলার মধ্যে থাকায় খুব একটা সুযোগ হয় না আলাদাভাবে ফিটনেসে কাজ করার। এই কন্ডিশনিং ক্যাম্পে বিসিবি কোথায় বেশি গুরুত্ব দিয়েছে বিস্তারিত জানালেন বিসিবি ট্রেনার। ক্যাম্প করলাম 6 দিনের, এটা যদিও 10 দিনের হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন যে সামনে সিরিজ আছে। সিরিজের কাছাকাছি সময়ে খুব একটা বেশি লোড
আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, ওভারলোডিং অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ওদের স্কিল থেকে সরে যাবে। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। আলাদা সেশনে ক্রিকেটারদের নিয়ে বিশেষ কিছু কাজ করতে দেখা গেছে ফিটনেস কোচকে। কখনো বিশেষ মাস্ক পরে, কখনো আবার বালুর উপর ভারী বস্তু নিয়ে হাঁটতে হয়েছে। এসবের উপকারিতা কি? স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। যে প্লেয়ারটা রানিং করতে পারছে না তাকে তো আমার রানিং করাইতে হবে। তো এটা কীভাবে করানো যায়? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। জাতীয় দলে ফেরার আলোচনায় আছেন সাকিব আল হাসান। তার ফিটনেসেরই বা কি অবস্থা? ইফতির মতে সাকিব ফিরলে ফিট হয়েই ফিরবেন। সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিং এর উপরে সাকিব আছে। সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। ফিটনেসের বিবেচনায় ক্রিকেটাররা খাওয়া দাওয়ার ব্যাপারেও সচেতন বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের বর্ষসেরা ক্রিকেটার হলেন টাইগার লেগ স্পিনার। অভিষেক মৌসুমে রিশাদের শিকার ছিল 15 উইকেট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে রিশাদকে দলের মৌসুম সেরা ক্রিকেটার বা বিগ ব্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে গিয়েই এমন অর্জন তারকার। অস্ট্রেলিয়ার তাসমানিয়া ভিত্তিক ক্রিকেট দলগুলোর ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর প্রতি বছর আয়োজন করা হয় এই সম্মাননা অনুষ্ঠান, যেখানে বয়সভিত্তিক থেকে শুরু করে তাসমানিয়ান টাইগার্স ও বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের খেলোয়াড়রা মনোনয়ন পান। রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরী ও ন্যাথান এলিস এবং ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান। তাদের পেছনে ফেলে সেরার তকমা পেয়েছেন টাইগার লেগি। অচেনা কন্ডিশন, বিশ্বের অন্যতম সেরা টি-20 লিগ, কিন্তু রিশাদ হোসেন বিগ ব্যাশকে নিয়েছেন আপন করে। 2025-26 মৌসুমে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। 12 ম্যাচ খেলে রিশাদের শিকার 15 উইকেট, যা তার দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 26 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সটি এখনও সমর্থকদের চোখে লেগে আছে। কেবল উইকেট নেয়াই নয়, রান আটকে রাখতেও ছিলেন সমান পটু। মৌসুমে তার ইকোনমি ছিল 7.83। বিগ ব্যাশ শেষ হয়েছে গত 25 জানুয়ারি। 2 মাস অপেক্ষার পর ক্রিকেট তাসমানিয়ার বার্ষিক অনুষ্ঠানে সেরার স্বীকৃতি পেলেন রিশাদ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় এখন ভাসছেন প্রশংসায়। সামনেও রিশাদ এমন ছন্দ ধরে রাখবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী 13 এপ্রিল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। ওয়েস্ট সিরিজের দলে বেশ কিছু চমক রেখেছে তারা। 15 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল অরুক্স এবং ব্লেয়ার টিকনার, যারা ইনজুরির কারণে এতদিন ছিলেন মাঠের বাইরে। আইপিএল খেলতে ভারতে আছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনা, তাই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আবারও ফুটবল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় শোকায় স্তব্ধ গোটা ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পরিণতি মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। কোনো অভিশাপ নাকি ফুটবলীয় কাঠামোর ভঙ্গুর অবস্থা, তা নিয়েও চলছে কাটাছেঁড়া। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র প্রতিপক্ষ বসনিয়ার। গোটা দেশ জুড়ে চলছে বাঁধ ভাঙা উল্লাস। বাচরা কথাফিজের শট দোনারুমাকে পার করতেই শুরু উন্মাদনা। বিদিনো প্লেস স্টেডিয়ামে শুরু হওয়া যে উন্মাদনা গোটা দেশে ছড়িয়ে পড়ে সংক্রামকের মতো। এর আগেও বিশ্বকাপ খেলেছে বসনিয়া, তবে এবারেরটা বিশেষ। প্লে অফ ফাইনালে তারা হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, অথচ এই দেশটার মোট জনসংখ্যা মাত্র 35 লাখের মতো। গোটা বসনিয়া এখন অপ্রতিরোধ্য। আগামী 5 দিন ধরে উদযাপন করব। ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি আনন্দে উন্মাদ। এটা বসনিয়া হার্জেগোভিনার জন্য ঐতিহাসিক মুহূর্ত, আজীবন মনে রাখবো। উদযাপনের ছাপ পড়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ ছিল না, ওই রুমেই ঢুকে পড়ে বসনিয়ার ফুটবলাররা। বসনিয়ানরা যখন আনন্দে আত্মহারা,
ইতালিয়ানরা তখন শোকাস্তব্ধ। 1 কিংবা 2 বার হলেও মেনে নেওয়া যায়। 4 বারের চ্যাম্পিয়নরা কিভাবে টানা তৃতীয় বিশ্বকাপ খেলার সুযোগ হারালো সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আমি ইতালিকে 2 বার চ্যাম্পিয়ন হতে দেখেছি। বাছাই পর্ব নিয়ে কখনোই ভাবিনি। আমার জন্য ইতালি বিশ্বকাপে খেলবে না এমনটা চিন্তা করাও কঠিন, অথচ 3 বার হলো এ নিয়ে। এমনটা কেউ আগে বললে বিশ্বাসও করতাম না। কি আর বলবো, পুরো সিস্টেম পচে গেছে, পুরোপুরি পচে গেছে। আজুরিদের এমন পতনের পেছনে চাইলেই দাঁড় করানো যায় বেশ কিছু কারণ। দুর্বল লিগ, মাঠের অবকাঠামোগত হতশ্রী কিংবা আর্থিক দুরবস্থা। তবে কুসংস্কারে বিশ্বাস করলে ইতালিয়ানদের অধপতনে দায়ী করা যেতে পারে জিনেদিন জিদানের অভিশাপকে। 2006 বিশ্বকাপ ফাইনালে জিদানকে খেপিয়ে দিয়েছিলেন মাতেরাজ্জি, তাতে লাভও হয়। ফ্রান্সের দখলে থাকা ফাইনালটা নিজেদের করে নেয় ইতালিয়ানরা। তবে ওখানেই শেষ। ওই ম্যাচের পর আর কখনোই বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলার সুযোগ পায়নি ইতালি। ইতালিতে যাদের বয়স 15 কিংবা তার কম, এই একটা প্রজন্ম কখনোই দেখেনি নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে। আক্ষেপ হচ্ছে দীর্ঘায়িত। আজুরিদের সুদিন কবে নাগাদ ফিরতে পারে সে উত্তরের খোঁজে গোটা ফুটবল বিশ্ব। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফিনল্যান্ডে পর্দা নামল বাংলাদেশ কমিউনিটির শীতকালীন ফুটবল লিগ। দেশটির রাজধানীর হেলসিঙ্কিতে দীর্ঘ 5 মাস ধরে চলা ইনডোর গ্রাউন্ডে এই লিগের আয়োজন করে ওসিমা স্পোর্টিং ক্লাব। হেলসিঙ্কির 8টি ক্লাব নিয়ে শুরু হওয়া লিগের চূড়ান্ত পর্বে রয়্যাল স্ট্রাইকার্সকে 5-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওসিমা এফসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্যান্টাসি টিমকে হারায় অল স্টার্স হেলসিঙ্কি ক্লাব। লিগে সর্বোচ্চ 15 গোল করে সেরা স্কোরার হয়েছেন নাজমুল হক। বেস্ট ডিফেন্ডারের ট্রফি জিতে নেন মোহাম্মদ রহমতুল্লাহ। টুর্নামেন্ট সেরা গোলকিপার ফারহান মমতাসির। ফাইনাল শেষে বিজয়ীদের ট্রফি তুলে দেন স্থানীয় ভান্তা শহরের কাউন্সিলর আব্দুল ফয়সাল ও এমপুর শহরের ডেপুটি কাউন্সিলর মিয়াজ নজরুল ইসলাম। ওসিমা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট মাসুদ হক জানান, বাংলাদেশ কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বজায় রাখতেই শীতকালীন এই লিগের আয়োজন করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাচার হওয়া অর্থ ফেরাতে 10 দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে, সংসদের প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। দেশে জ্বালানি মজুদ আছে 10-11 দিনের। এ মাসে আসবে 3.5 লাখ মেট্রিক টন। এপ্রিলেও নেই সংকটের শঙ্কা। গ্রাহকের আস্থা ফিরিয়ে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনার তাগিদ। হবিগঞ্জের বনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত। স্থানীয়দের তেল নেয়ার হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, চলছে উদ্ধার কাজ। এবং 53 বছর পর চাঁদে নাসার আর্টেমিস 2 মিশন। 4 নভোচারী নিয়ে শক্তিশালী মহাকাশযানের ঐতিহাসিক যাত্রা। 10 দিনের অভিযানে চারপাশ প্রদক্ষিণ করে ফিরবেন পৃথিবীতে। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন শবনম নিবিড়। কাজল, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।